সত্যটা ভয়ঙ্কর। পাঁচজনের ক্ষেত্রে একই, প্রত্যেকের তখন আমি ইন্ডিভিজুয়ালি যেরকম আমি আমার ক্লায়েন্টদের সঙ্গে কথা বলে ওদের সঙ্গে পুরো কথা বলে গল্প পুরোটাই, তখন ওরা আমাকে বলছে যে অমুক জায়গায় গেছিলাম আমরা, তখন আমি জানি না কিন্তু এটা বন্ধনের কেসটা আছে, এই সামগ্রী নিয়ে সামগ্রী কোথায়, তো ও বলছে আমি অমুক জায়গায় আছে, ও বলছে আমি এই করেছি প্রজেক্ট, ও বলছে আমি এই জায়গায় আমার কয়েনকে এই প্রজেক্টে ফেলেছি, এই জিনিস আমার কাছে। আমি বাড়ির লোককে বলে যাও সব নিয়ে আসো আগে, তারপর সব গল্প হবে। এদেরকে বসিয়ে রেখে আমি সব আইটেম আনাই, আচ্ছা, সব কালেক্ট করে যখন আনে তখন আমি ওর উপরে লেবু ধরে দেখা শুরু করি। লেবু তো ঘুরবেই, অ্যান্টি ক্লকওয়াইজ। লেবু আমাকে কি বলছে, হ্যাঁ, লেবু আমাকে কি উত্তর দিচ্ছে, এর মধ্যে কি পাওয়ার, এখন এখন কি অবস্থায় রয়েছে, কি অবস্থায় ছিল তখন? এগুলো সব ক্লক ওয়াইজ ঘুরেছে। ক্লকওয়াইজ ঘুরেছে, অ্যান্টি ক্লকওয়াইজ না, না? আচ্ছা, মনে আছে তোমার যে একটা ঘটনা আমাদেরকে বলেছিলে অনেকদিন আগে? আহ 5 বন্ধু টাইপ ছিল, কোথাও একটা ঘুরতে গেছে জঙ্গলে। 5 বন্ধু কোন ঘটনা বলতো? ঘটনা তো প্রচুর বলেছি, হয়তো ঘটনার আর শেষ নেই, এত গল্প তোদেরকে শুনিয়েছি তো শেষ নেই। না না, শেষ পাঁচ নেই বন্ধু সেরকম বলতে না। মানে খুব ঘটনাটা খুব টাচিং, মানে এতটাই ছিল যে 5 বন্ধু ঘুরতে গেছে, তার মধ্যে 3টে ছেলে বন্ধু ছিল, 2টো মেয়ে বন্ধু ছিল। এবার সবাই মিলে ঘুরতে গিয়ে একটা ইয়ে পেয়েছে, কিছু এভিডেন্স পেয়েছে, কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছে, মানে হয় না যে ওই ভৌতিক জগতে ঢোকার যে এরকম কয়েকটা জিনিস পাওয়া যায়, যেরকম কোনটা সিঁদুর। ওই যে তোর রিসার্চের ওটা কি সেটা? না না, রিসার্চের পুরোপুরি রিসার্চটা না, আচ্ছা আচ্ছা, যেটা জাস্ট একটা নর্মাল জিনিস ছিল, যেখানে হুম। কেউ সাধনা করতো, তার কিছু একটা পেয়েছে, সেগুলোকে আবার তারা নিয়ে গেছে প্রজেক্ট সাবমিট করবে বলে। সেই তন্ত্রকালী সাধনার কথাটা বলছি? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। সে তো বহু পুরনো, সে তো অনেক বছর আগে তোদেরকে বলেছি। হ্যাঁ, ওই ঘটনাটা আজকে মনে হলো, আজকে সিচুয়েশনটা এমন, এত প্রকৃতিটা এতটাই মানে খুব সুন্দর আবার খুব ভয়ানক। হুম, সে তো তো ভয়ানক, মানে যাদের সঙ্গে যে ভয়ানক অবস্থা হয়েছিল রে, তো কতবার বলেছি হ্যাঁ, যে ও ধরনের জিনিস তোদেরকে কেন বারবার সাবধান করতাম বা এখনো সবাইকে সাবধান করি, এইগুলো তো আর অন্য কোনো জায়গার থেকে কেটে বার করা নাই, তো আমার ব্যক্তিগত জীবনে আমার ক্লায়েন্ট তাদের থেকে এই রসদগুলো পাওয়া, যে জিনিস পড়ে থাকলে নিতে নেই। আমি বারবার বলি তন্ত্রের জিনিস বুঝতে পারবি না কোনটা কি পড়ে আছে, মনে হবে ঘরে নিয়ে গিয়ে রেখে দিই, ওরাও তো সেই ভুলই করেছে। তুমি তো ইভেন পা দিয়ে মারিয়ে গেলেও তুমি কিছু একটা বলো যে এটাকে কিছু। পা দিয়ে ডিঙোনো সাইড থেকে গেলেও তার ক্ষতি আছে, এই যে আমরা বিভিন্ন রকম হুম, জিনিস বিভিন্ন জায়গায় মানুষ ক্রিয়া হুম, করে, তাকে ডিঙোলেও তো সেটাতে সমস্যা, তো নেওয়া ডিঙোনো সবকিছুতেই সমস্যা হয়, আর ও তো হুম, ভয়ানক, ওরা তো অনেক বড় ভুল করেছে জীবনের, জীবনের প্রাণের মানে সব থেকে বড় ঝুঁকি নিয়ে ওরা চলে এসেছিল, এত বড় ভুল করেছে, মৃত্যুকে তো ওরা সামনে দেখেছে সবাই সবাই, ওরা হুম, পাঁচজনই, হুম, কেউ বাঁচেনি। অন্যান্য জায়গায় কি হয় আমি দেখেছি যে একজন দুজনের ওপরে এফেক্ট আসে, হুম, এখানে কিন্তু সেটা তো হয়নি, দেখে মনে আছে তোর যে পাঁচজনকেই কিন্তু এরা এফেক্টের মধ্যে পড়েছিল, কারণ দেখতে হবে না, ওটা তো তন্ত্রের দুনিয়ার ছিল ব্যাপারটা না, এই এত জিনিস। বড় সাধন, হ্যাঁ সাধনের মার্গ, তন্ত্র আত্মা, এ তো ভয়ানক, এটা তো কালপুরুষের গল্প। হ্যাঁ, কালপুরুষের আত্মা খুব স্ট্রং হয়। হ্যাঁ, কালপুরুষের আত্মা বড় ভয়ানক স্ট্রং, একটা বোঝ, আরে সাধারণ ভাবে ভাব না, যদি আমি মরে যাই অপঘাতে কোনো কারণে, আমি যে তন্ত্রক্রিয়ার শক্তি নিয়ে রয়েছি, তাহলে আমার আত্মা তো সেই তন্ত্রক্রিয়ার শক্তি নিয়ে ঘুরবে। এমনি প্রকৃতিটা খুব ঠান্ডা আছে, আমি জানি না আমাদের অডিয়েন্স কতটা ঠান্ডা এই শীতল ভাবটা ফেস যেখানে করছে। আছে সে তো ভৌতিক দুনিয়া এটা।
কোন সময় দেখা দিয়ে দেবে, ক্যামেরায় ধরে নিতে পারে সেটাও জানা নেই। ধরতেই পারে, না ধরার কিছু নেই। আমার ক্যামেরাম্যান বলছিল না অজ্ঞান হয়ে পড়ে যাবো, ওকে বলছিল যখন পিছন থেকে হাত আসবে একটা, তখন আমরা দেখতে পাবো না, ও দেখতে পাবে হাতটা আসছে। এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই, কারণ আমরা যে জায়গায় আছি, এর পরের পডকাস্টটা তো আসবে, সবার জন্যই এটা মনে আশা। ফার্স্ট টাইম আমরা এরকম কিন্তু আমরা রিয়েল স্পটে এসে রিয়েল স্টোরি ব্যাপারটা, এটা তো তুমি ডাইরেক্ট রিসার্চে যাবে। হ্যাঁ তুমি এটা অনেকদিন কথাই দিয়েছো রিসার্চ। আমার অডিয়েন্সকে কথা দিয়েছি বলেই আমাদের আশা। আর অডিয়েন্সকে আজকে যেটা, যে গল্পটার কথা তোমাদেরকে ও বলতে বলছে, সেটা কিন্তু বড় ভয়ানক গল্প। 5 জন মানুষের ওপরে এই ঘটনাটা ঘটেছিল। 5 জনই বন্ধু ছিল, কর্মসূত্রে বন্ধু, এবং তারা একই ব্যাকগ্রাউন্ড বিলং করে, একই অবস্থায় রয়েছে। সেইখান থেকে ওরা এই ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে। এটা ঘটনা বলা ভুল হবে, এটা দুর্ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে ওদের জীবনটা মৃত্যুর সমতুল্য হয়ে গেছিল। প্রত্যেকের জীবনটাই মৃত্যুর সমতুল্য হয়ে গেছিল। সবার সিমটমস আলাদা। এই তো মিলবে না, তোকে বুঝতে হবে ব্যাপারটা। কালপুরুষ কাকে বলে? মানে তান্ত্রিক, যে কোনো তান্ত্রিক সাধক, একজন শক্তিধর সাধক মানুষ, শক্তিধর মানুষ, যার আত্মা এই অবস্থায় যাবে যে সে প্রেতাত্মাতে পরিণত হচ্ছে, তখন সে কালপুরুষে চলে আসবে, বা সে মহা আত্মাতেও পরিণত হতে পারে। প্রেতাত্মাতেই হবে এর কোনো নেই। দুটো ধরনের আমরা বুঝি, আলো আর ছায়া। কালপুরুষ আলোতেও হতে পারে, কালপুরুষ ছায়াতেও হতে পারে, মানে ভালো হতে পারে, আবার রিভেঞ্চেবলও হতে পারে। এটা রিভেঞ্চেবল হয়ে গেছিল। গল্পটা একটু শুরু থেকে শুরু করা যাক। গল্প তো তোদেরকে কতবারই বললাম, সেটা দুর্ঘটনা। এই তো দুর্ঘটনা, ঘটনা নয় এটা। বারবারই আমি বলে থাকি দুর্ঘটনা। ও তো সেই বহু বছর আগে, তখন হবে ও বহু বছর, আমার দাড়ি তখন অত হয়নি, সেই সময়কার গল্প এটা। ওরা ঘুরতে গেছে 5 জনই। এই 5 জন ঘুরতে গিয়ে সমস্যা হচ্ছে ওদের, যে যা হয় ইয়ং ছেলে মেয়েরা গেছে হাসি ঠাট্টা করতে, ওরা জঙ্গলে রিসার্চের জন্য যায়নি, কিন্তু ওখানে ঘুরতে গেছিল, জানিস তো। আচ্ছা, সে তো বলেছিলাম আমি আগেও যে ওরা ঘুরতে গেছে। সেই ঘুরতে গিয়ে এরকম হয়, কিউরিসিটি। হ্যাঁ, এই ঘুরছে 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 ঘুরছে, তো ওরা ওই এখানে এখনো হয়, যেরকম আমার মাঝে খুব ইচ্ছে হয়েছিল যে ডিপ ফরেস্টের মধ্যে যাওয়ার, অ্যাডভেঞ্চার করা, অ্যাডভেঞ্চারের জন্য ডিপ ফরেস্টে। আর আজকে আমরা যেখানে আছি এর পাশেই একটা গুহা আছে। হ্যাঁ, আমি আজকে আমরা যেখানে করছি তো পাশেও গুহা আছে। হ্যাঁ, ঠিক আছে, তো কিন্তু যা বোঝা যায় না, পুরো জঙ্গলে ঢাকা গুহাটা, তুই বুঝতে পারবি না। যেহেতু রাস্তা থাকলে এই জায়গাটা এখন ভিড় হয়ে যেত, টিকিট কাউন্টার হ্যাঁ, এখানেও গুহা আছে একদম, মানে থুতু ফেললে জোরে গিয়ে হয়তো গুহার গোড়ায় গিয়ে পড়বে, এরকম পাহাড়ের জায়গায় তো এরকম। এটা বোঝা যায়নি, কারণ এটা জঙ্গলে যেহেতু ভর্তি হয়, সেহেতু এটা বোঝা যাচ্ছে না, পুরোটাই জঙ্গল। ওদের ঘটনাটা সেই একই কেস। আচ্ছা, এবার কি আমাদের মতন লোকেরা সব সময় খোঁজে একটু নিরিবিলি, একটু পাওয়ারফুল জায়গা, একটু নিরিবিলি জায়গা। কারণ নিরিবিলি হলেই পাওয়ারফুল হবে এর কোনো মানে নেই। আচ্ছা, তো এটা যারা সাধনার সঙ্গে যুক্ত তারা বুঝে যায় যে এই জায়গাটায় আমি সাধনাটা করলে আমি এই জিনিসটাকে নিতে পারবো, এবং নিরিবিলি। কারণ এ যে ক্রিয়াটা তিনি করছিলেন সেটা হচ্ছে তন্ত্রকালীর ওপরে। তন্ত্রকালীটা কি জিনিস? অডিয়েন্সের জন্য আছে প্রশ্ন, ওটা হচ্ছে তন্ত্রকালী কাকে বলে, অর্থাৎ মা কালীর আমরা কোন অবস্থান দেখলে বলবো যে এটা তন্ত্রকালী। কারণ ওইভাবে না তুই বলতে পারবি না তন্ত্রকালী কাকে বলে, শ্যামাকালী দেখতে সবই কিছু একই ব্যাপার, কিন্তু মায়ের কোন পশ্চার, মানে মা কিভাবে দাঁড়িয়ে থাকলে আমরা বুঝবো এটা তন্ত্রকালী। আচ্ছা, এটা বুঝতে পেরেছিস তো? এই সে তন্ত্রকালীর সাধনা করছে, এবার এক তান্ত্রিক তন্ত্রকালীর সাধনা করছে, তো বুঝবার ব্যাপারটাই আছে যে কি ভয়ানক জিনিস তিনি করছেন। আরো একটা সমস্যা হয়ে গেছিল এখানে, কারণ আমি যেহেতু পুরো ঘটনাটা জানি সেহেতু তোদেরকে আগে বলেছি, তাই এরকম ভাবেই বলছি, না হলে আমাকে তো গল্প আকারে বলতে হতো।
তো সব থেকে বড় জিনিস মনে আছে তোর, যে আমি বলেছিলাম এটা দিয়ে রক্ত দিয়ে হোম ছিল, তার একটা বড় সাধনা ছিল। এবং এই তন্ত্রকালীর ক্ষেত্রে গিয়ে এই প্রেতাত্মা বশীকরণ খুব ভালো হয়। প্রেত আত্মা বশীকরণ? হ্যাঁ, এই নানা রকম প্রেতাত্মা হয়। হুম, এইখানেতে এই শক্তিশালী প্রেতাত্মা বশীকরণ খুব ভালো হয়, যাকে দিয়ে আমরা দিনকে রাত, রাতকে দিন করতে পারি। আর তার জন্য হচ্ছে রক্তাহুতির প্রয়োজন। রক্তাহুতি, এই সেই ওইখান থেকেই ওই প্রেতাত্মা উঠবে। ওই যজ্ঞকুণ্ডতেই বেসিক্যালি বলে যে যজ্ঞকুণ্ডতেই, ঠিক আছে, ধূম্রাত্মা আসবে, অর্থাৎ প্রেতাত্মা আসবে, ওই ধূম্র থেকে সৃষ্টি হবে। ওই যে একটা বাজে গন্ধ হয়, কারণ আমি একবার করেছি তাই বলছি তোকে। এই যজ্ঞে যখন রক্তের আহুতিটা যায়, তখন এরা বিদঘুটে গন্ধ বেরোয়। হ্যাঁ, আর এই গন্ধেতেই তার অ্যাট্রাকশন, মানে যে আসবে এই গন্ধের মাধ্যমেই আসবে। তুমি ইভেনচুয়ালি যখন থালাও লাগিয়েছো তখনও বলছে কতটা স্ট্রেংথ আছে। থালাতে বোঝা যাবে। থালা কিন্তু ভাই তোমাকে জিনিস তুলছে না, থালা শুধু তোমাকে আইডেন্টিফাই করছে আগে এর উপরে ক্রিয়া হয়েছে কিনা, আর আইডেন্টিফাই করছে কতটা ক্রিয়া হয়েছে, আর আইডেন্টিফাই করছে অ্যাপ্রক্স কোন সময় করেছে, আইডেন্টিফাই করছে কি ধরনের ওপর দিয়ে এই ক্রিয়া আসছে। হ্যাঁ, সেখানেও একটা গন্ধর একটা সাবজেক্ট গন্ধ ছিল। হলে গন্ধতেই তো বুঝতে পারছি যে হ্যাঁ। কি ধরনের জিনিসের ওপর, টাইমিং এর ওপরে হচ্ছে যে কত পুরনো অ্যাপ্রক্সিমেট, আর লাগার ওপর নির্ভর করছে এর উপরে কতটা শক্তি আছে। আচ্ছা, এই গন্ধটাকে কি তাহলে আমরা চক্রর মধ্যে ধরতে পারবো? হুম, এই যে 7টা চক্র বা 5টা চক্র, ঠিক আছে, এই যে স্পিরিট চক্রগুলো আছে, এইগুলো কি এই সাধকরা যে ঊর্জা জাগায়, মানে এক একটা ঊর্জাকে পাওয়ার দেয়, চক্র গুলোকে আরো পাওয়ার দেয়, এই গন্ধটাকে কি সেই একটা চক্রের মধ্যে ধরা যেতে পারে? গন্ধটাকে চক্র না বলে ধরা যায়, কারণ এটা অনেক এমন একটা প্রশ্ন করলি বা উত্তর দিলি বাবু, যা না বলার জায়গা নেই, হ্যাঁ বলারও জায়গা নেই। কেন না বলার জায়গা নেই, হ্যাঁ বলার জায়গা নেই, তোকে এখনই বলি সেটা, তাহলে বুঝতে পারবি। এটা হচ্ছে ইন্দ্রিয়র কাজ। আচ্ছা। ইন্দ্রিয় আবার চক্রের সঙ্গে কিন্তু জড়িত। ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয় আছে, চোখ, নাক, অর্থাৎ গন্ধ নেওয়ার, দেখার, স্পর্শ অনুভব করা, এই যে স্বাদ নেওয়ার, এর মধ্যে আমাদের নাক আর আমাদের ত্বক চোখের থেকে বেশি কাজ করে। আচ্ছা, তাই তুমি বলো নাকি দেখার শক্তি থাকলে দেখতে পারে? হ্যাঁ, এই ত্বক হচ্ছে অরা সার্কেলকে ক্রিয়েট করে রাখে। তাই দেখবি একদম সিম্পল, যে কেউ মিথ্যে কোনোদিনও হবে না। তুই বসে আছিস, তুই যে কোনো দর্শক আমাদের দেখে নেবে, পিছনে কেউ এলে অটোমেটিক বুঝি পিছনে কেউ এসছে, তাকে ডাকতে লাগে না। না লাগে না, একটা সেন্স আসে। কোন সেন্সার কাজ করে? কিছু একটা মানে বোঝা যায়, ভাইব্রেশন। ত্বকের সেন্সার আমাদের মাইন্ডকে মানে মেসেজ পাঠায় যে মনে হচ্ছে পিছনে কেউ আছে। মাইন্ড তখন অটোমেটিক মুন্ডুকে ঘুরিয়ে নেয়। হয় না? 99.99% মানুষের ওপরেই মানুষ বোঝে। মানুষ কেন, পশুতেও বোঝে। মশাকে মারতে যা, রোজ কারো প্রমাণ থাকলে মশাকে মারতে যা, দেখবেন ট্যাং উড়ে যায়। কোন বুঝলো? আমার হাত তো আস্তে আস্তে যাচ্ছে, তাহলে ও বুঝলো কি করে? হাত তো এমনি যাচ্ছে, আওয়াজ কোথা থেকে পেলো? সেটাই, সেন্সার কাজ করে। তাই এই সেন্সার গুলো, আমাদের যে সেন্সার আছে শরীরের মধ্যে, অর্থাৎ ঘ্রাণ, কিন্তু ঘ্রাণের কথা বলছিস, এই সেন্সারও তো আমাদের রিপুর সঙ্গে, ষড়রিপুর সঙ্গে বা আমাদের চক্রের সঙ্গে যুক্ত। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের সঙ্গে যুক্ত হতে হবে, তবে গিয়ে মালাটা তৈরি হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই চক্রের সঙ্গে একটা যুক্ত, কিন্তু সেটা অনেক ভার্স, মানে আমি এখন ক্লাস 1-এ বসে গ্রাজুয়েশন বা পিএইচডির উত্তরটাকে বলছিস। এবার পিএইচডির উত্তরটা যেহেতু আমার জানা, সেহেতু আমি ক্লাস 1-এর প্রশ্নের সঙ্গে বলতে পারি না যে না ওটা না। আচ্ছা, পিএইচডি তে গেলে এই উত্তরটা ওইটা, আর যদি আমরা ক্লাস 1-এতে বসি তাহলে এই উত্তরটা এটা না। মানে ওটা সিলেবাসে যাবে না, মানে নিতে পারবে না সেই ক্ষেত্রে অবশ্যই। তো সেই রকমই একটা ঘ্রাণ বেরোয়। কেউ যদি রক্তের আহুতি ক্রিয়া করে থাকে,
বলবো সঠিক গুরু ছাড়া তো একদম করতে না রক্তাহুতি ক্রিয়া। হুম, রক্তাহুতি আমরা দিয়ে থাকি মাঝে মধ্যেই, দেখবে এখানে আমরা অনেকেই ওই মানসিক করে থাকি, বুক চিরে রক্ত দেব হুম, মা এতটুকু। ওটা একদম ডিফারেন্ট, বাট ওটা কাজ করে। আচ্ছা, তার সঙ্গে আমরা রক্তের আহুতি দিই, বলি হুম, বলি প্রাণাহুতি হুম, বলি। সেখানে সেই বলিতে কি দিই? রক্ত, রুধি। রুধি, দেখবি কলার মধ্যে এক হ্যাঁ, টুকরো দেওয়া হয় না, হ্যাঁ, রুধি, রক্ত আচ্ছা, মিশ্রিত। হুম, হ্যাঁ, দিয়ে দেয়। সেটাও কিন্তু আহুতি এক ধরনের, অগ্নিতেই দিতে হবে এটা কিন্তু নয়। ও, সমর্পণ করাকেই বলা হয় আহুতি। আচ্ছা, আচ্ছা, মন্ত্র আমরা জপ করি, তার হুম, আহুতি দিই হৃদয়েতে। আচ্ছা, হৃদয় অগ্নিতে আমরা মন্ত্রকে আহুতি প্রদান করি। মানে হৃদয়টা তোমার সাক্ষী, হুম। অগ্নিটাই যখন দিচ্ছ অগ্নিটা সাক্ষী। অগ্নি সাক্ষী। যখন মূর্তির সামনে দিচ্ছি তখন মূর্তি সাক্ষী। আচ্ছা, যখন মুন্ডুর সামনে দিচ্ছি মুন্ডুটা সাক্ষী। মুন্ডুটা সাক্ষী। হুম, এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমরা তো দিই হ্যাঁ, কঙ্কালীর সামনে, তো পাঠা বলি দিয়ে, পাঠার জিভ দিয়ে, পাঠার হ্যাঁ, কান দিয়ে আমরা কঙ্কালী মুখে দিচ্ছি না? হ্যাঁ, তো সেই রকমই এক সাধক তান্ত্রিক, তিনি তার অভীষ্ট সিদ্ধির জন্য হুম, পাতালকালীর আহ্বান করে। এবং পাতালকালীর আহ্বানের উদ্দেশ্য ছিল, মানে সে সাক্ষী, হুম, উদ্দেশ্য ছিল হচ্ছে পিশাচের দুনিয়ায় সিদ্ধি লাভ। আচ্ছা, সেই জন্য সে অটোমেটিক সেই ক্রিয়া করে। আর সেই ক্রিয়ার জন্য স্থানও বেঁচেছিল ওইখানে। কিন্তু কি হয় জানিস তো, কপাল খারাপ থাকলে যা হয়। আবার আমরা এটাকেও বলতে পারি যে মা চাইনি তাই। হুম, আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন প্রেত সাধনা করি নানা রকম, হুম, তখন কিন্তু আমার কোনো ক্ষেত্রে প্রবলেম হয়নি। হুম, আমিও রক্তাহুতি ক্রিয়া করেছি, হুম, কিন্তু আমার সংকল্পটা ছিল আলাদা, আর সেই মানুষটার সংকল্প ছিল আলাদা, এটা কনফার্ম। তিনি নেই, হুম, কিন্তু সংকল্প ছিল আলাদা। আচ্ছা, সংকল্পর বেসিসে। হ্যাঁ, সংকল্পর বেসিসেই তো তোর গল্পগুলো সিদ্ধি লাভ হবে কি হবে না সেটার উপরে নির্ভর করবে। আচ্ছা, আমি হুম, অমুক, আমার আমার মাতা পিতা এই, আমার গোত্র এই, আমি এই হুম, দিনেতে এই স্থানেতে এই সময় এই বার তিথি নক্ষত্র সবকিছু বলে আমি এই মন্ত্র এত 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 মালা জপ করবো, যতক্ষণ না আমার এই তার হুম, আশীর্বাদ গ্রহণ করছি, আমি এই উদ্দেশ্যে এটা করছি। আচ্ছা, হুম, আমি এই উদ্দেশ্যে আমি এই সাধনা করছি। হুম, আমার এই উদ্দেশ্য সফল যেন হয়, মা তুমি আমায় সেই আশীর্বাদ দিও। এর সাক্ষী কি আমার গুরুদেব, সবার আগে সাক্ষী গুরুদেব। আচ্ছা, সেই জন্য কি বলছে, গুরুহীনা কর্মহীন, কর্মহীনা, হ্যাঁ, গুরু বিনা কর্মহীনা। কর্মহীনা, হুম, গুরু তোমার নেই তো তোমার হুম, কর্মও নেই। সেই হ্যাঁ, জন্য কোন গুরু যদি কারোর না থাকে, তাহলে বলছে শিবকে গুরু মেনে নাও ভাই। তোর তো গুরু নেই, তাহলে হুম, শিবকে মানার কি দরকার? আচ্ছা, নেই তো নেই, হ্যাঁ, তাহলে মানবো কেন? মানবার দরকার আছে। সাক্ষী, সাক্ষী মেন হচ্ছে গুরু সাক্ষী। যেটা আমি আচ্ছা, বারবার বলেছি, প্রত্যেক কর্মে আমার চালানের সময় যেরকম দাঁড় ধরে থাকে হ্যাঁ, গুরুদেব, এবার তো সেটা আমার বাবা ছিল, আমার গুরুদেব, আচ্ছা, তাই তিনি দাঁড় ধরতেন। হুম। তো এখন যে গুরু বেঁচে আছে ওই গুরু ঠেকা পড়েছে। তো এনার সময় কি কোনো গুরু ছিল না? এখানেই তো গন্ডগোল, সে সবকিছু হয়েছে, কিন্তু হুম, তার অভীষ্ট যেটা ছিল, হুম, যে উদ্দেশ্যতে সে এই ধরনের সাধনে নেমেছেন, আমার মনে হয় মা তাতে সন্তুষ্ট হননি, সহমত প্রদান করেননি। তা না হলে লোক, সেইখানকার লোক জানবে কি করে হুম, তিনি এই ধরনের ক্রিয়া সাধনা করছেন। হুম, এবং তারাও জানে না কিসের জন্য, ওই রক্ত ফক্ত হেনা তেনা দেখে যেখান থেকে সংগ্রহ করুক, যাকে হুম, ইচ্ছা বলি দিয়ে করুক, হুম, কিন্তু করেছে তো, হুম, সেটাই গ্রামবাসী দেখেই তো ক্ষুব্ধ হয়ে গেল। হুম, সেটার জন্যই তো তাকে পিটিয়ে পাটিয়ে ওইখানেই পুঁতে দিল। হুম, আর সব থেকে বাজে জিনিস হচ্ছে, তাকে যে মারধর করে ওখানে দিয়েছে, তার আত্মা তো গ্রামে অতিষ্ঠ করে বেড়াচ্ছিল। তখন তো তাকে সেইখানকার লোকজন মিলে তাকে সেখানে শান্ত করার চেষ্টা করলো। আচ্ছা, প্রথমে ওকে পিটিয়ে পাটিয়ে ওখানে। ওটা নিতে পারেনি। আর হুম, তো বহু বছর আগেকার সে ঘটনা। হুম, ব্যাপারটা যে সেই মানুষটা হুম, ওরকম ভাবে কালি রয়েছে একরকম, হুম, তান্ত্রিক
গ্রামের মধ্যে রক্ত, বাচ্চা পাওয়া যাচ্ছে না। এবার বাচ্চা সে বলি দিয়েছে কিনা আলাদা ব্যাপার, জেনারেলি না দিলেও চলে। কিন্তু মজার বিষয় দেখ, যখন তোর গ্রাম থেকে এক দুটো বাচ্চা এদিক ওদিক হয়ে গেছে, সে তো র্যাকেটের জন্য চুরি হয়ে গেছে আলাদা ব্যাপার, কিন্তু গ্রামবাসীরা কি ভাবছে, যত দোষ নন্দ ঘোষ। ওই নন্দ ঘোষের ওই তান্ত্রিক বেটাই করেছে। হ্যাঁ, সেই জন্যই তো একটা তান্ত্রিক আছে, মানুষের ভয় এখনো পর্যন্ত কাপালিকদের কেন? সেটাই। কাপালিকরা কাপালিক যোগে তো এই ধরনের ক্রিয়াগুলো অনেকটা বেশি যুক্ত কাপালিক যোগে। হ্যাঁ, তাই তিনি তো, এটা তো কাপালিক যোগের ক্রিয়া, আচ্ছা। এটা যে কোনো এমনি তন্ত্র ক্রিয়া নয়, হুম, এটা কাপালিক যোগের ক্রিয়া। হুম, তো সেই কাপালিক যোগের ক্রিয়াতে তিনি তার পঞ্চমুণ্ডির আসন ওখানে বানিয়েছেন, সেই পঞ্চমুণ্ডির আসনে বসে তিনি তার সাধনা করেছেন, যজ্ঞ করেছেন, এবং সেই যজ্ঞের এই আহুতি প্রদান করতে হবে। আচ্ছা। এবং এই ধুনি 51 দিন চলে কিন্তু, জানিস? 51 দিন? হ্যাঁ, 51 দিনে মানে 50 দিনের আহুতি এক রকমের হবে, 51 দিনের আহুতি যাবে হচ্ছে রক্তের। বাহ। আর এই 51 দিন টানা বসে করে যেতে হবে? তুই ধুনি রাখতে পারিস, তোর যজ্ঞ জ্বলবে 51 দিন, তুই যজ্ঞ করবি এটা, বাট তুই টানা রাখ, ধুনিতে রাখ, হুম, সেই সময় যজ্ঞ কর। এ হচ্ছে মাছ আর মাংস দিয়ে যজ্ঞ হবে, মাছ মাংস মদ দিয়ে। আচ্ছা। এই যজ্ঞগুলো মাছ মাংস মদ দিয়েই হবে, রুধি দিয়েই হতে হবে। হুম, তো সেই যে অ্যাম্বিয়েন্স তৈরি হয়, হুম, সেই অ্যাম্বিয়েন্সটা নিতে পারেনি গ্রামবাসীরা। ভেবেছে যে বাচ্চাগুলো যে হারিয়ে গেছে, হুম, এই নিয়েছে। হুম, এবার যখন একে নিয়েছে ওই গ্রামবাসী, তো গ্রাম তো কি হয়েছে, একজন লুকিয়ে দেখে দেন খবর দিয়েছে। হুম। আর গ্রামবাসীরা সাদাসিধে মানুষ, অত বোঝবার আগেই মার ধরে। গ্রামবাসী কেন, যে কোনো পাড়ার, আমাদের লোকাল পাড়ার লোকও হলে তাই করে। হ্যাঁ, করে। আর সবাই যখন একসাথে হয় তখন শোনেও না কথা, হম, কে কি বলছে সেটা মহাশক্তি শোনে যখন না। একসঙ্গে হয়ে গেল না। হ্যাঁ। আর আমার এটা যা ধারণা ছিল, হুম, আমার এই যুদ্ধের ক্ষেত্রে আমার যা ধারণা, আমার মনে হয় মা এটা চায়নি। আচ্ছা। মা অন্য কোনো বাধা দেন, কিন্তু এই ধরনের বাধা প্রদান করেন না, যেখানে সাধক মানে ভয় ভীতি ছাড়া মা কোনো বাধা প্রদান করেন না। হুম, সাধকের গায়ে হাত পড়ছে, সাধককে মেরে ফেলা হচ্ছে, তার মানে এখানে মার সায় নেই। আচ্ছা, আচ্ছা। এখানে ৩ টে ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে গিয়ে সাধককে মা চায়, মানে ওই সাধনাটা করুক এটা মা চায়নি। হুম, আবার গ্রামবাসীরা তাকে ভুল বুঝে একটা জিনিসটাকে মাই শেষ বুঝিয়েছে করলো। এগুলো, তুই কনফার্ম থাক। আর তাহলে মাঝখান দিয়ে এই যে ৫ বন্ধু, এরা হুম, তো কোনো সিনেই ছিল না। হুম, এদের উপরে এর গল্পটাই তো এখানে। তুই ব্যাপারটা বোঝ, হুম, যে এই মানুষগুলো যখন ওই তান্ত্রিককে মারে, তখন এই তান্ত্রিক কালপুরুষে পরিণত হয়, হুম, বুঝছিস? এই কালপুরুষই তখন গ্রামবাসীর উপরে অত্যাচার শুরু করে, হুম। একে মারা, ওকে মারা, এই অ্যাক্সিডেন্ট করিয়ে ওই দেওয়া, এই টাইমে মা নষ্ট করা। আটকালো না কেন? ওই টাইমে মা আটকালো না কেন? আছে আছে, তখন গ্রামবাসীরা, ঠিক আচ্ছা। আছে, বেনারস থেকে, হুম, বেনারস থেকে অনেক বড় একজন সাধককে নিয়ে যান এই ক্রিয়া করতে। এবং এই বেনারস থেকে নিয়ে যাওয়ার মানে কারণই হচ্ছিল, তিনি বেনারসে থাকেন না, কোথায় থাকে তিনি হিমালয়ে থাকেন। আচ্ছা, এই বেনারস থেকে তিনি যে গেছেন, তিনি আবার আমার আরো এক গুরুর বন্ধু। আচ্ছা। তান্ত্রিকরা বন্ধু হয় না, হ্যাঁ, তোমাদের একটা সমাজ নাকি সমাজ আছে আমাদের। হ্যাঁ। তো সেইখান থেকে তিনি গেছেন, আচ্ছা। মানে তার থ্রুতে তিনি গেছেন। তিনি কখনো কারুর এইভাবে কাজ করেন না, ও। মানে উনি কাজই করেন না, উনি আসেন আবার চলে যান। হুম, ঠিক আছে, মাঝে মধ্যে মণিকর্ণিকাতে দেখা যায়, হুম, উনি আসেন, ওনার মতন উনি করেন, কি করেন উনিই জানেন, বাট উনি চলে যান, উনি থাকেন না। ঠিক আছে। আর ওনার, আমার সেই গুরুদেব নেই জীবিত, উনি দেহ রেখেছেন। তো সেই মানুষটা অনুরোধে সে যায়, মানে হুম। আমার সেই গুরুদেবেরও ক্ষমতা ছিল সেই ব্যাপারটাকে কন্ট্রোল করে নেওয়ার, কারণ অনেক সহজ ক্ষমতা তার কাছে, অনেক বেশি ক্ষমতা ছিল। ঠিক আছে।
তিনি একাধারে হঠযোগী ছিলেন, ক্রিয়াযোগী ছিলেন, তান্ত্রিক ছিলেন, মান্ত্রিকও ছিলেন। আচ্ছা আচ্ছা। আর যেহেতু সবাই তান্ত্রিক তান্ত্রিক গল্প করে, মান্ত্রিক কাকে বলে তাই খুঁজে পাবে না। হ্যাঁ, মান্ত্রিক জিনিসটা জানি না তো। তাহলে তিনি তুমি একাধারে আন্ত্রিক বলেছো, মান্ত্রিকটা জানি। মান্ত্রিক অরিজিনালি আছে তন্ত্রের আচ্ছা। দুনিয়ায়। হ্যাঁ, হুম, তো হঠযোগী, ক্রিয়াযোগী, তান্ত্রিক এবং মান্ত্রিক তিনি আচ্ছা। একাধারে ছিলেন। হুম। খেটেছে অনেক যো- প্রচুর। খেটেছে মানে যোগিনী যার বশেতে ছিল, আচ্ছা। হুম, যোগিনী যার বশেতে ছিল সেই মানুষ, মানে হুম, সেই মানুষ ছিলেন তিনি। তো তিনি গিয়ে ওই বন্ধন করেছেন। এবং মজার বিষয়, দেখ, ঘটনাটা এরকম ভাবে হচ্ছে, তিনি যে বন্ধন করে সবকিছু করে দিয়েছিলেন, করে দেওয়ার পর ওইখানেতে বিভিন্ন রকম আমাদের না, আমরা যেরকম কবচ দিই, তালা দিই, হুম, বিভিন্ন রকম ভাবে বন্ধন হয়, বিভিন্ন রকম ধাগা তৈরি করি, হুম, ঘট বসাই। তো ওখানে তিনি তার মতন করেন, বুঝিস, ঘন্টা, এমনি ত্রিশূল, ত্রিশূল ছিল না ওটা, তোর হচ্ছে এই কি বলবো, যে ত্রিশূলের মধ্যে না এরকম ভাবে স্কোয়ার হয়, চৌকো, তারপরে আলাদা করে আর একটা চৌকো হয়, একটা স্ট্রেট চৌকো, তার আড়া চৌকো, এরকম জিনিস দিয়ে পুরো জিনিসগুলোকে তিনি তৈরি করে ওখানে স্থাপন করে গেছিলেন। যেখানটায় ওখানে পোতা ছিল ওই, আর তো জায়গাটাকে বন্ধ করা যায় না, তাই তিনি বন্ধ করেননি, ওইভাবেই সবকিছু করে গ্রামবাসীরা যায় না। হুম, এবার যেহেতু গ্রামবাসী যায় না আর সবাই জানে এত ওখানে কেউ যাবে না, সেই জায়গায়, ওই জায়গাতে এরা ওই কবলে পড়ে মানে ওখানে ওদের দেখে। এবার বিয়ে হয়, ঘোরাঘুরি করে দেয়, গুহা দেখেছি, চল আয় 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 আয়। হুম, ঢুকে গেছে কিউরিসিটিতে। তো যেরকম হয়, টর্চ ফর্চ তো নিজেদের কাছেই থাকে, হুম, আর এখন তো টর্চ মোবাইলেই চলে এসছে, ফ্ল্যাশ। ঠিক আছে। তো যখন ঢুকেছে তখন ওদের কাছে অত খেয়াল নেই, গুহা ঠান্ডা, সবকিছু স্যাঁতস্যাঁতে, একটা কিরকম কিরকম লাইট ফাইট জ্বালিয়েছে, ব্যাস অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার, ঘরটা কিরকম চমচম করছে, তো অ্যাডভেঞ্চার চমচম করছে, একটা অ্যাডভেঞ্চার। তো গিয়ে কিছু তন্ত্রোক্ত জিনিসপত্র, মানে এইসব জিনিসপত্র গুলো দেখেছে, ঠিক আছে। তো ওদের মাথায় অত কিছু আসেনি, কারণ এখন বহু বছরের পর ওখান থেকে মাকেও সরিয়ে দেওয়া হয়েছিল, মাও ছিল না, ঠিক আছে। কারা গ্রামবাসীরা, সরিয়েছে? গ্রামবাসীরাই? গ্রামবাসীরাই ভাসান দিয়ে দিয়ে পুরো ওখানটা পরিষ্কার হয়ে গেছে, আচ্ছা আর আচ্ছা। কিছু ছিল না। কারণ হুম, ওই সময় যিনি রিচুয়াল করেছিলেন তিনি ওই জায়গাটুকুকে ওকে ওই সমাধিটার মধ্যেই বেঁধে রেখে দিয়েছিল, আচ্ছা। ঠিক আছে, বন্ধন করে ওকে ওখানে করে। এবার কি হয়েছে, ওরা ভুলক্রমে জিনিসগুলো দেখে ভালো লেগেছে, তো ওদের নিজস্ব কাজে লেগে যাবে রিসার্চের, কারণ ওর মধ্যে একটা দামি জিনিস ছিল, এই যে লোভ সম্বরণ করা। হুম, সবসময় আমি বলেছি যে ভাই, ভালো জিনিস পড়ে আছে বলেই ওটা যে তুমি এমনি কেউ পড়ে আছে এটা মাথায় ঢোকে না, ওদের মাথায় সেটা না, যে এই গুয়ার ভিতরে ভাই রূপোর ঘন্টা কেন আসবে, আর তারপরে সবাই তো নিয়েও যেতে পারতো। তামার জিনিস, হুম, তামার বিভিন্ন রকম হুম, যন্ত্রমাকা পয়সা কেন থাকবে, হুম, গোল গোল তামার মধ্যে যন্ত্রমাকা বিভিন্ন হুম, রকম তামার কয়েন। হুম, হুম। ওরা তো অন্য গল্প, একটা দামি কিছু জিনিস, রেখে দেয়া যাবে, কাউকে দেখানো পুরোনো যাবে। জিনিস, একটা হ্যাঁ, কিছু একটা হবে, যেরকম ওই ভয় না বিভিন্ন রকম হ্যাঁ। জিনিস কোটি কোটি টাকায় বিক্রি হয়, ওই সব গল্পের মধ্যে একটা লোভ সম্বরণ করতে পারেনি ওরা, আচ্ছা আচ্ছা। বুঝেছিস। এই ত্রিশূল, ঘন্টা, হুম, তামার বড় বড় চাকি, পয়সা হুম, এত মোটা মোটা, ওরা ভেবেছে ওই একটা ব্যাপার আছে, জানিস তো, ওই কোটি কোটি টাকা বিক্রি হয় তামার পয়সা। হ্যাঁ, ওই গল্পতে ওরা সব তুলে তালে নিয়ে চলে এসছে। এই যে তুলে তালে নিয়ে এসছে, ওই তখন থেকে কিন্তু ওরা ইগনোর করেছে আলাদা ব্যাপার, বাট এটা কিছু হচ্ছে সেটা অনুভব করতে পারে। যখন থেকে তুলেছে তখন দিয়ে স্টার্ট। হুম। আচ্ছা। এবং তুলে তালে ওরা তো দেন রিটার্ন করেছে, হুম, পরের দিনই রিটার্ন করে বাড়ি সব চলে এসছে, হয়ে গেছে, সেদিন হুম, হোটেলে থেকেছে, পরের দিন ওরা চলে এসছে। প্রত্যেকটা মানুষের ফার্স্ট সিমটম আচ্ছা। আনইউজুয়াল ভাবে ওদের
বডি টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করছে। মানে কখনো গরম কখনো ঠান্ডা। হুম। আমাদের এখন ঠান্ডাই লাগছে আমার। প্রথম হ্যাঁ। এর মধ্যে কম বেশি করে কিন্তু সবাই কানে একটা আওয়াজ শুনতে পাচ্ছে। কি বলছো? প্রথম দিকে সেই আওয়াজ তাদের কাছে ক্লিয়ার হয়নি কিসের আওয়াজ, বাট কোনো কিছুর আওয়াজ শুনতে পাচ্ছে, এটা বুঝতে পারছে। হুম। এই আওয়াজ আমরা সবসময় ভাবি হ্যালুজিনেট হলে হচ্ছে বুঝি, হুম। মনে হচ্ছে একটা আওয়াজ শুনছি মনে হচ্ছে। হুম। পরে গিয়ে কয়েকদিন যখন ওদের শরীর অবনতি হচ্ছে, ওই আওয়াজ এত জোরে বাড়ছে, মানে আওয়াজ যত স্পষ্ট হচ্ছে ওদের কাছে, তত ওদের শরীর কিন্তু নষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা। শরীরের মধ্যে সারা গায়ে ফালি পড়তে শুরু করেছে। তখন থেকে কিন্তু মানে যত ওদের শরীরের উপর অত্যাচার হচ্ছে, তত ওরা ওই আওয়াজটাকে স্পষ্ট বুঝতে পারছে যে রক্ত, বুঝলাম। রক্তের আহুতিতে, রক্তের আহুতিতে, রক্তের আহুতিতে। ও মানে ফালি মানে শরীর ক্ষত হচ্ছে যত, তত আওয়াজটা মানে স্পষ্ট কথায় হচ্ছে। কথায় পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তত স্পষ্ট ওরা শুনতে হুম। পাচ্ছে প্রত্যেকেই। আর প্রত্যেকে কিন্তু এক জায়গায় থাকছে তা না, সবাই কিন্তু আলাদা আলাদা ছিল, বুঝা যাচ্ছে, যে যার বাড়িতেই। হ্যাঁ, যে যার বাড়িতে। এবার প্রত্যেকের মা বাবা, যেহেতু ওই ঘটনার পরের থেকেই এই ঘটনা এসছে, মানে ওরা ঘুরতে গেছে তারপর থেকে এটা এসছে, তো এবার সবাই তো বাড়িতে বলে গেছে আমরা এই যাচ্ছি, তো সবাই সবারটা চেনে। হুম। সবার মা বাবা সবার মা বাবার সঙ্গে যোগাযোগ করছে, মানে হ্যাঁ, একে ও ছেলে এরকম হয়েছে বা এরকম মেয়ের হচ্ছে, কি তো কোথায় গেছিস, তখন বলছে আমার ছেলে এরকম হচ্ছে, হ্যাঁ। ও কোথায় গেছে। এবার তখন ওরা মা বাবারা বাচ্চাদের চেপে ধরে, ওই কোথায় গেছিলিস তোরা। তাও তো ভালো, এরা কেউ লুকিয়ে যায়নি, মা বাবার কাছে বলেছে। লুকিয়ে গেলে তো আরো খারাপ হতো। সেখানেতে একটা জিনিস বোঝ, যে এদেরকে কি ভয়ানক, মানে যদি দেখতিস তাহলে বোঝা যেত সারা শরীর থেকে রক্ত, শুধু কন্টিনিউ রক্ত বেরোচ্ছে, ফালি ফালি হচ্ছে, সরু 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 করে আঁচড়ের ফালি চলছে। যতবার ফালি পড়ছে ততবার শুনতে পাচ্ছে রক্তাহুতিতে, রক্তাহুতিতে, রক্তাহুতিতে। আচ্ছা। ওরা ওই আওয়াজে অতিষ্ঠ হয়ে গেছে, সাইকোলজিক্যাল প্রবলেম চলে এসছে ওদের কাছে ওই আওয়াজে, মানে ও না দেখলে তুই বুঝবি না। হুম। দেখতে ওদের চোখ চলে গেছে ভিতরে, চোখ কাট, এ তো স্বাভাবিক, এ কোনো ব্যাপার না, কিন্তু ওদের ওরা ট্রমার মধ্যে ঢুকে গেছে, সেটা ওদেরকে ওই দেখলে বোঝা যাবে, ট্রমাটাইজ হয়ে গেছে। ঘরের একটা খট করে আওয়াজে তো ভয় পাচ্ছে। হুম। সব সময় একটা ওরকম আওয়াজ শুনছে, আবার নিজের উপর অবভিয়াসলি ঘরের ছোট আওয়াজ পেলেও, কিছু পড়ে গেলেও ভয় পাওয়া। সেই সময় ওরা কারোর না কারোর খোঁজ থেকে ওরা আমাদের, মানে আমার খোঁজ পায়। হুম। তো যখন ওরা আমার কাছে আসে, তখন আমি জানি যে আমার ওই বেনারসের গল্প যে ওনাদের এর এর মধ্যে যুক্ত, কারণ তখন ক্রিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। এটা একটা বড় আচ্ছা। গল্প ছিল, কারণ ওরা তারপরে যখন আসে, এই জায়গায় আমি তোকে বলি একটা জিনিস, অনেকে তান্ত্রিকেরা নিজেকে হুম। মনে করে বড় বাবা, হুম। কিন্তু তন্ত্রের দুনিয়াতে ভালোবাসার থেকে আর কোনো বড় মন্ত্র নেই, আর তার থেকে বড় আর কোনো তন্ত্র নেই। তন্ত্রের দুনিয়াতে ভালোবাসার থেকে আর কোনো বড় মন্ত্র মন্ত্র নেই? নেই, আর এর থেকে বড় কোনো তন্ত্র নেই। ভালোবাসাটা কার প্রতি হতে হবে? রেসপেক্ট দিতে হবে তোমাকে, সামনের যে মানুষটাকে আছে তাকে রেসপেক্ট আচ্ছা। দিতে হবে। রেসপেক্টের দরুন না অনেক কাজ, উইদাউট মন্ত্র, উইদাউট তন্ত্র, উইদাউট ক্রিয়া, এমনিতে রেজাল্ট বেরো। আমার জীবন দশায় সব থেকে বড় আমার গুরুদেব এটা শিখিয়েছিল, এবং আমি সব সময় সবার আগে আমি এই কাজটাকেই অ্যাপ্লাই করি। আচ্ছা। আমি সব সময় এই কাজটাকেই অ্যাপ্লাই করি, এবং এই জায়গায় সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি। সম্মান দেয়। সম্মান দিলে, হুম। আর তাকে যদি তুই কন্ট্রোল করতে পারিস, হুম। তাহলে তোকে লাগে না আর কিছু করতে। আচ্ছা।
তখন এরা আমার কাছে আসে, তো তুই না দুম করে বুঝতে পারবি না যে এ হয়েছে, তো কেউ ধরেছে, বান মেরেছে বা ধরেছে। হুম কারণ থালা মারছি, থালা লাগছে, হুম ভালো মতন থালা লাগছে। তাহলে এর তো এর উপরে বান মারা, ক্ষতি করা, নেগেটিভ এনার্জির ইম্পালস তৈরি হয়েছে এতে। এদের এরা কি 5 জনই এসেছিল? 5 জনই, 5 জনই একই সঙ্গে এসছে। আচ্ছা 5 জনের ক্ষেত্রে একই। প্রত্যেকের তখন আমি ইন্ডিভিজুয়ালি, যেরকম আমি আমার ক্লায়েন্টদের হ্যাঁ সঙ্গে কথা বলি, ওদের সঙ্গে পুরো কথা বলেছি, গল্প হুম পুরোটাই। তখন ওরা আমাকে বলছে যে অমুক জায়গায় গেছিলাম আমরা, তখন আমি জানি না কিন্তু এটা বন্ধনের কেসটা আছে, হুম এই সামগ্রী নিয়ে এসেছি। বললাম সামগ্রী কোথায়? তো ও বলছে আমি অমুক জায়গায় আছে, ও বলছে আমি এই করেছি প্রজেক্ট, ও বলছে আমি এই জায়গায় ওই তামার কয়েনকে এই প্রজেক্টে ফেলেছি, এই জিনিস আমার কাছে। আমি বাড়ির লোককে বললাম যাও, সব নিয়ে আসো আগে, তারপর সব গল্প হবে। এদেরকে বসিয়ে রেখে আমি সব আইটেম আনাই, আচ্ছা সব কালেক্ট করে যখন আনে, তখন আমি ওর উপরে লেবু ধরে দেখা শুরু করি। লেবু তো ঘুরবেই অ্যান্টি ক্লকওয়াইজ। লেবু আমাকে কি বলছে, হ্যাঁ লেবু আমাকে কি উত্তর দিচ্ছে, এর মধ্যে কি পাওয়ার এখন, এখন এ কি অবস্থায় রয়েছে। কি অবস্থায় ছিল তখন তারা? ওগুলো সব ক্লকওয়াইজ ঘুরেছে। ক্লকওয়াইজ ঘুরেছে, হুম, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে না, কেন? এটা তো অন্য ব্যাপার হয়ে গেল। আহ, এগুলো সব ক্লকওয়াইজ ঘুরেছে। তাহলে এগুলো তোমরা ক্লকওয়াইজ ঘুরছে, এই জিনিস এনেছো, তাহলে তোমাদের উল্টো হচ্ছে কেন? আচ্ছা তো কিছুতে অঙ্ক মিলছে না। হ্যাঁ আবার ঘটনা পুরো ভালো করে সব শোনা হলো, হুম অমুক জায়গা থেকে এই এই জিনিস, তো কিছুতেই উত্তর বেরোচ্ছে না। কারণ ওদের ওপরের তখন থেকে বান, হুম আর ওরা যেগুলো জিনিস এনেছে সেগুলো সব পজিটিভ এবং হাইলি পজিটিভ। তখন আমার মাথায় একটা ক্লিক করে যে এ সুনির্ঘাত কোনো বন্ধন কেটেছে, ওকে। এ মালগুলো পাওয়ার দিয়ে বন্ধন করা ছিল, ওরা কোনো বন্ধনের মাল তুলে নিয়ে এসছে। ও, বন্ধন থাকলে লেবু ক্লকওয়াইজ ঘুরবে, বন্ধনের ব্যাপারটা জিনিস। বোঝ তুই, ভূত, হুম ভূতকে আমি একটা ত্রিশূল দিয়ে আটকালাম, হ্যাঁ, ত্রিশূলটার মধ্যে তো ভূতকে আটকানোর সেই সেই ক্ষমতা, পজিটিভ শক্তি আছে। আমি ত্রিশূলটাকে নিয়ে চলে এসেছি, ভূত তো হুম। বেরিয়ে গেছে ওখান থেকে। ও হুম হুম ব্যাপারটা বুঝলি? আমি তো নিয়ে চলে এসেছি, ভূতটা তো বেরিয়ে গেছে। হুম এবার বিষয় হচ্ছে দেখ, ভূতটা ওকে শুধুমাত্র মেরে ফেলতে পারছে না, শুধু ফালি আর বলছে রক্ত আহুতি দে। হুম যদিও আহুতি দিয়ে দিত, প্রাণ নিয়ে নিত। নিয়ে নিত প্রাণ। আর যদি ত্রিশূলটাও ওর থেকে ওর সরিয়ে দিত? জন্য ছিল বলেই ওরকে কিছু করতে পারছে না, প্রাণটা নিতে পারছে না। ও, মানে ওই জিনিসগুলো ওদের কাছে ছিল বলে প্রাণটা নিতে পারছে না। হুম। আচ্ছা, এবার অগত্যা মধুসূদন আমার ওই একটাই জিনিস, কি কি ছিল এটা? আমার সেই কর্ণপিশাচিনী। হ্যাঁ, ও তো তোমাকে বলে দেবে, হ্যাঁ, দিশা দেখিয়ে দেয়। তখন আমি দেবীকে আহ্বান করি, হুম কারণ তারা সেই সময়ের আমার কর্ণপিশাচিনী তখন চন্দ্রের ঘণ্টেশ্বরীও রয়েছে, বারকালিও রয়েছে, কর্ণপিশাচিনীও আছে সেই সময় আমার, মানে যেই হুম সময়ের ঘটনা সেই সময়। কারণ তারপর তো আমি কর্ণপিশাচিনীকে দেবীকে সমর্পণ করে দিই, আমি হুম নিজে ভুল করে, যেটা আমি বারবার স্বীকার করি আমার জীবন দশায়, যদি কোনো সমর্পণের ভুল থাকে তাহলে হচ্ছে কর্ণপিশাচিনী সমর্পণ। আচ্ছা, তাতে কি অনেকটা কেটে যায়? সমর্পণ করে দিই যে মা, আমার আর তোমাকে দরকার নেই। আচ্ছা আচ্ছা আমি তাকে, বলা ভুল যে ত্যাগ করি, ত্যাগ ক্ষমতা তো এত বড় শব্দটাই ব্যবহার করার ক্ষমতা আমার নেই। আচ্ছা আচ্ছা আমি কে ত্যাগ করা, সে আমায় ত্যাগ করবে। তো আমি সমর্পণ করি যে আমি নতুন বিয়ে করেছি, হুম মা আমি আচ্ছা থাকতে পারবো না তোমার সাথে। আচ্ছা তো সেই হিসেবে মাকে সমর্পণ করতে হয়। হুম ঠিক আছে, জলের মধ্যে আর স্থলেতে, প্রদীপের
প্রদীপ আছে, অনেকটা বড় আছে, নৃসিংহ ক্রিয়া আছে, প্রদীপ আছে, অনেক বড় ব্যাপার আছে। আমাদের কর্ণপিশাচিনীতে তুমি তো বলেছিলে। হুম, যে আমাকে হ্যাঁ। ছেড়ে দিতে হয়েছে, হ্যাঁ। তো নৃসিংহ ক্রিয়া করতে হ্যাঁ। হয়, সেজন্য আগে নৃসিংহ সাধনা করে রাখতে হয়। কর্ণপিশাচিনী সাধনার সাধনার জন্য আগেই আগে। তোকে নৃসিংহ সাধনা করতে হবে। হ্যাঁ। গুরুদেব ওই বীজ মারা কল বাদিয়ে রাখে আগের থেকে, হ্যাঁ। সেরকমই। তো সেই সময় কর্ণপিশা দেবী আমার কাছে তখন, মানে দেবী আমার সঙ্গে থাকতেন বা আমি দেবীর সঙ্গে থাকতাম, এরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা। তখন আমি তাকে ধ্যান শুরু করি আচ্ছা। কর্ণপিশাচিনীর। হুম। এবং সবসময় এদেরকে খুব বেশিক্ষণ বলতে লাগে না, এটা সবসময় ওতপ্রোত বলার জন্য রেডি থাকে, শুধু ডাক আমি বলি তোকে। আচ্ছা। তো তখন আমাকে বলছে যে এই জিনিসগুলো আছে, এটা তো তোকে যে দৈবের মতন হয়, যে এটা তো তোকে দৈবের মতন কিরকম জানিস তো, তুই মানে যখন ধ্যান করবি দেবীর একটা আওয়াজ তুই শুনতে পাবি, যা বাইরে কেউ শুনতে পাবে না। এবার সেটা হ্যালুজিনেট হচ্ছিস না কি হচ্ছিস আমি জানি না, হুম। ঠিক আছে। আর তার আগে তার একটা সময় দর্শন হয়, মানে এরকম দেয়ালে তাকিয়ে থাকবি, পুরো সিনেমার ছবির মতন পরপর পরপর যেতে থাকবে ব্যাপারগুলো। তুমি তো বলেওছিলে যে তুমি শুধু দেখতে পারবে দেবী আসবে হেঁটে হেঁটে হুম। এসে তোমার পাশে দাঁড়াবে, হুম। ওটা তারপরে সে বলবে। হুম। এটা দরকার নেই যে সে কানেই এসে না না বলবে, না 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 কিন্তু পাশে এসে বকবক করতে থাকবে। বলবে তার। এবার তখন বলছে যে ব্যাপারটা যে হুম। এক তান্ত্রিকের ঘটনা, এরকম ব্যাপার, হুম। ঠিক আছে, এরকম ব্যাপার। তখন আমার গুরুদেব বেঁচে, মানে আমার ওই গুরুদেব জীবিত ছিলেন, এখন তো তিনি নেই। হুম। তো এই ঘটনাটা তো গুরুদেবের নাম বলেন, উনি জানে। আচ্ছা। তখন আমি, গুরুদেব জানে যখন, তো চলো সব হয়ে গেল ব্যাপারটা। হুম। আমি তখন এদেরকে বললাম আমাকে 2-3 দিন সময় দিতে হবে, তোমার কাজ আমি ধরবো কি ধরবো না, কারণ এর সঙ্গে উনি জড়িত, হুম। এখানে আমার পাঙ্গা নিয়ে কোনো লাভ নেই, আচ্ছা। ঠিক আছে। তো আমি যোগাযোগ করি তার সাথে, হুম। যে এরকম ব্যাপার, কখনো এরকম এরকম ঘটনা হয়েছে, এই জিনিস ওরা নিয়ে চলে এসছে। তো গুরুদেব, মানে আমি পুরো ঘটনাও বলিনি, মানে সবে শুরু করেছি, ঠিক আছে। আর তো পাগলের মতন হাসতে শুরু করেছে। হাসছে? হ্যাঁ, ও। আমাকে শুধু একটাই ওয়ার্ড বলেছে, যা শিখিয়েছি যেমন শিখিয়েছি, হুম। जो सिखाया जैसे सिखाया वैसे करो। কারণ উনি বাংলা বলতে পারেন না, হুম। ঠিক আছে। হিমাচলে থাকে বলুন। হুম। উনি বাংলা ভাষায় হচ্ছে, যা শিখিয়েছি যেমন শিখিয়েছি হুম। সেইভাবে করো। হুম। বেশি কথা বলে না এরা। আমার এখন বর্তমান গুরুতে 5 মিনিটের বেশি, 5 মিনিট 3-4 মিনিট হয়ে গেছে, যাও হয়ে গেছে, খেল বয়স হয়ে যাও, খেল খতম, বয়স হয়ে যাও, যাও হয়ে গেছে, বলে দিয়েছো ভাগো। এবার বেশি তাহলে 2টা কিস্তি দেয়, অনেক হয়েছে। এবার আমি অনেকক্ষণ বসতে পারি, এটা আলাদা, তার ভালোবাসা, তিনি আমাকে এতটা ভালোবাসেন সেটা আলাদা ব্যাপার। গুরুদেব এরকমই হয়, একটুখানি উপরে তার কাটা পাগলাটে খেপাটে। আমার আর এক গুরু, আমার পাগল তো ফুল পাগলই ছিল, আগে কিস্তি তারপরে কথা। হুম। যার মানে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, আচ্ছা আচ্ছা। যার দুল্যতে আমি আজকে অসম্ভব, তার মধ্যে আমার সুমনদা আছে, আমার পাগল আছে, আচ্ছা। আমার কানাই জেঠুদের দামড়া কানাই বলে আছে, হুম। কানাই জেঠু আছে, ঠিক আছে, কালে বরণ আছে। তো বিভিন্ন তান্ত্রিকের কাছ থেকে, সাধকদের, তান্ত্রিক বলা ভুল, সাধকদের কাছ থেকে আমি পথ নিদর্শন পেয়েছি। আমার লোকালে ছিলেন রাঙাদা বলে একজন, যে লামাতন্ত্র করতেন, রাঙাদার আচ্ছা কাছ থেকে আমি, ও ওনার দাদার নাম আমার নামে, অশোক সিনহা, আচ্ছা। ঠিক আছে। তো অশোক নাম তারও, ও রাঙাদার কাছ থেকেও আমি অনেক শিখেছি, উড়ান রাঙাদার কাছ থেকে শিখেছি, লামাতন্ত্রের অনেক পার্ট আমি লামাদার কাছ থেকে পেয়েছি। হুম। ষষ্ঠীর প্রদীপ দিয়ে যে অনেক কিছু ক্রিয়া হয়, সাধনা হয়, সেটাও আমি তার কাছ থেকেই পেয়েছি। তো এরকম বিভিন্ন গুরুদের কাছ থেকে। উড়ান মানে ওই মুরগিকে উপরে ছুড়ে উড়ান, নানা দেওয়াটাকে? রকম উড়ান, হ্যাঁ হ্যাঁ, নানা রকম ও। উড়ান হয়। মুঠা উড়ান হয়, হাড়ি উড়ান হয়, পাখি উড়ান হয়, ও। ঠিক আছে। তো বিভিন্ন রকম উড়ান হয়। তো বেশ কিছু উড়ান আমি তার কাছ থেকে পাই। তো তিনি আমাকে বললেন যে যে সে শিখায়া ऐसे करो।
যা হুম। শিখেছি যেমন শিখেছি এই করো। এবার অনেক বিপদে, এরপরে আর কিছু বললো না, পটাং, সব গল্প শেষ। আমি এই অগত্যা মধুসূদন, আর তো কোনো রাস্তা নেই, কি শিখিছে। তো তখন মাথায়, যখন আমি কাজের ফ্রন্টে এসেছি, তখন আমার মাথায় এলো, আচ্ছা এটা হলে হতে পারে যে যখনই তুমি প্রেতকে আহ্বান করবে, মানে হুম। যখন উল্টো দিকের লোক, হুম। তাকে তুমি সবার আগে নমস্কার করো, আচ্ছা। তাকে সম্মান দাও। হুম। তুমি এসছো কেন বা আপনি এসছেন কেন, ঠিক আছে, হুম। এই তুই এসছিস কেন, এই যে হট যোগ, এটা তিনি সবার শেষে ইউজ করতে বলেন। উনি প্রথম দিকে কখনোই বলেন না, সবসময় লাস্ট। তো এই ভালো শব্দটা। তো এইবার বিভিন্ন রূপ ভাবে যখন আমি ওদেরকে এই জায়গায় বসাই, আমাদের তখন ওই ওর গন্ডি হয়, জানিস তো, হুম। চক্রগন্ডি হয়। চক্রগন্ডি জানি না, একটা গন্ডি হয় তো সেটা জানি, সেটা হ্যাঁ, শুনেছি। চক্রগন্ডি হয়, আচ্ছা। ঠিক আছে। এই চক্রগন্ডিটা তুই আমার ওপরে দেখতে পাবি, আচ্ছা। যেটা কাটা আছে না, যে মোম, হ্যাঁ হ্যাঁ তারপর দেখবি না লাল হ্যাঁ রঙের, হ্যাঁ হ্যাঁ। এই চক্রগন্ডি হয়। ও। মাঝখানে বসবে লোক, হুম। ঠিক আছে, আর তোর জিনিসপত্র ওই 5টা জায়গায় বসবে, আর ওই চক্রতে বন্ধন হবে, ঠিক আছে। এই চক্র নানা রকম, সুদর্শন চক্র হয়, হুম। ঠিক আছে, এটা বিহু রচনা বলা হয়। এবার বিহু রচনা তুই কি করবি, এটা গুরুদেব তোকে শেখাবে। বিহু, এত বিহু রচনা, হ্যাঁ হ্যাঁ, ওটা আবার কি জিনিস? এটা একটা তন্ত্রের ক্রিয়া হয়, এটা একটা রচনা হয়, মানে হুম। রচনা মানে এই গরু ছাগল ভেড়ার রচনা লিখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা, ওটা নয়। হ্যাঁ। এটা একটা পরিভাষা আমাদের, যে বিহু রচনা হয়, হুম। এটা বিহু রচনা করতে হয়। এবার তোকে বুঝতে হবে যে তুই যে আত্মাকে ডাকছিস তার জন্য কি বিহু রচনা করবি, মানে এটা যুদ্ধ, হুম। যুদ্ধের একটা কৌশল। আচ্ছা আচ্ছা। তো তোর যুদ্ধের কৌশল কি হয়, আমি জিতবো, হুম। কিভাবে যুদ্ধ করব। তো সেখানেও তন্ত্রে আমার যজমানকে আমি রক্ষা করব, সেটা কি রচনা করলে আমার যজমানের কোনো ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা। এই বিহু রচনাতে যজমান 1 হোক আর 100 হোক বা 10 হোক, সেখানে একটা আসন ফাঁকা থাকবে। একটা আসন। হুম। আর যদি 100টা হয়, 100টা আসন বসে যাবে। 100টা লোক বসে গেল, তারপরে আর একটা একটা আসন আসন তৈরি তো। হবে, যে আসনটা ফাঁকা থাকবে, আচ্ছা। এবং ওই আসনটা মূলাসনেতেই পরিণত হবে। ওটাই মূল আসন হয়ে যাবে। আর ওই আসনেতেই ওই ধরনের ব্যক্তি আসবেন যাকে তুমি ডেকে আনতে চাইছো, আচ্ছা। তাকে তোমাকে ওই আসনটা দিতে হবে। এই হচ্ছে গল্প। হুম। বিহু রচনা করি আমি, হুম। যেখানে আতপ চালের গুঁড়ো দিয়ে, হুম। হলুদের গুঁড়ো দিয়ে, হুম। ঠিক আছে, এর বন্ধন হয়, ধুনো দিয়ে, সর্ষে দিয়ে, এই হুম। দিয়ে এর টোটাল বন্ধন হয়েছে, হুম। ঠিক আছে। বন্ধনের বিভিন্ন জায়গায় জটামাংসির ব্যবহার হয়েছিল, আচ্ছা। টগরের ব্যবহার হয়েছিল, হুম। কাঁকড়া শিঙির ব্যবহার হয়েছিল, আচ্ছা। ঠিক আছে। এবং ওর ক্ষেত্রে, মানে যে আসনটা সেটা হবে তার, হুম। সেখানে কিন্তু মরা মাংসের ব্যবহার অনেক বেশি হবে। আচ্ছা আচ্ছা। ওই ওই যে ফাঁকা আসনটা। হুম। আচ্ছা। ফাঁকা আসনটায় মরা মাংসের ব্যবহার। তো গুরুদেব যেরকম যেরকম ভাবে শিখিয়েছিলেন, হুম। আমি সেইভাবে করি, এবং সেখানে মুন্ডের ব্যবহার হয় অনেকগুলো, হুম। ঠিক আছে, পঞ্চমুণ্ড হয়। এবার তো যদি পরিসাধনা থাকে তাকে স্থাপন করা হয়, হুম। ঠিক আছে, এবার যার যার যক্ষিণী আছে সেই যক্ষিণী স্থাপন। এর বিহু রচনাটা শেখানো উচিত না, এর অনেক বড় ব্যাপার আছে। আর এটা আচ্ছা। সবার জন্য নয়, যারা সেই মাপের হবে গুরুদেব বলবেন, হুম। গুরুদেবরা জানেন, অবশ্যই গুরুদেব সবাই ভালো গুরুদেব। হুম। তো গুরুদেব এটা বলেন যে বিহু রচনা কিরকম ভাবে বিহু রচনা করতে হয়, কোন ধরনের শক্তির সঙ্গে কোন ধরনের, এবার কালপুরুষের সঙ্গে তুমি বিহু রচনা কি করবে, এটা গুরুদেব কখনোই ভাবেন না যে কালপুরুষ একজন এরকম ক্ষতিকারক হতে পারেন, কারণ সে গুরুদেবই তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে গুরুদেবকে তুই কি সম্মান দিবি? যে তারপর যে সম্মানটা সে প্রায় পায়, সেই সম্মানটাই দেবো, মানে গুরুর তোকে ওই জায়গায় বসাবো। সম্মানটাই আমাকে গুরুদেব বলেছিলেন, হুম। জैसे सिखाया वैसे करो। তোমাকে, তুমি জানতে মানে জিজ্ঞেস করতে গেছিলে, তোমাকে পারমিশন দিয়ে দিয়েছে, তোমাকেই করতে বলে দিয়েছে। হ্যাঁ,
প্রথমে হাসছে, হ্যাঁ আমি বলার ও তো শুধু ওইটুকু ওয়ার্ড জেসে, মানে যেমন আমি তোমাকে হুম। শিখিয়েছি তুমি সেরকম ভাবে সেটা করবে, ব্যাস। তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এবার তো সেইভাবে চক্র জাগিয়ে সেইভাবে চক্র জাগাতে হয়, জানিস তো, হুম। এর চক্র জাগরণ হয়। ঠিক আছে, তুই কিন্তু কোনো আসনে বসতে পারবি না। ও মানে মানে তুমি কোনো আসনে বসতে না, পারবে না। এই যে কাজ করবে সে আসনে বসবে না, সে ঘুরে ঘুরে এই ক্রিয়াটা করবে। ও। হুম। এই ক্রিয়াতে কোনখানে কে স্থাপন হবে তোমার উপর নির্ভর করবে, সেখানেতেই ওই সোনার আসন যাবে। আচ্ছা। হুম। সোনার আসন যে যাবে হুম। সেইখানে যাবে। এই যে সোনার আসনটা কি যাবে, মানে সবাইকে এই যে মহাশক্তিদেরকে যে বসতে দিতে হয় সোনার আসনে বসতে দিতে হয়। অনেকের বক্তব্য হতে হুম। পারে, আচ্ছা সেই সময় তো অমুকের কাছে একজনের ছিল, যে বামদেবের সময় তাহলে তো সোনার আসন ছিল না। আরে হ্যাঁ তিনি তার মতন সাধনা করেছেন, আমার গুরু আমার মতন শিখেছেন, সাধনা কি একই নাকি? সেটাই। তাই না? হুম। মাটন রেজালা আর চাম্পারান মাটন দুটোই মাংসের রান্না, হ্যাঁ দুটো আলাদা। হুম। তাই না? তো তো সব এক না রে বাবা। হুম। এই কিছু মানুষ এরকম থাকে, তাই মাঝে মধ্যে বেরিয়ে যায় ওদের কথাগুলো। তো আমার গুরুদেব আমাকে যেরকম যেরকম শিখিয়েছেন, এবং আমি এখনো পর্যন্ত ব্রহ্মদৈত্যকে সেই আসনই প্রদান করি, কারণ তিনি ব্রহ্মদৈত্য তো আমার স্বপ্নাদিষ্ট হুম। সাধনা। তো সেই স্বপ্নাদিষ্ট সাধনার মধ্যেই এ, সেখানে ছিল। আচ্ছা তুমি দুটো আসন কেন দাও? হুম হুম। তো আমি দেখেছি তোমাকে দুটো আসন দিতে, হ্যাঁ, কেন দুটো আসন কেন দাও? একটাতে দেখবি এখানে হচ্ছে তোর ওই মদ মাছ মাংস থাকে, হ্যাঁ। আর একটা আসনের সামনে শুধু ফল। ফল থাকে। হ্যাঁ। ও আচ্ছা। ফল মানে পায়েস একটা আসনে থাকে, আর একটা আসনে মদ মাছ মাংস থাকে। হুম, মানে যখন আগে ফল খেয়ে তারপরে ওটা খাবে। এবার কোনটা খাবেন আমি জানি না। হুম। যখন এই আসনে থাকবেন তখন তিনি ওই গ্রহণ করবেন, যখন এই আসনে থাকবেন তখন তিনি এই গ্রহণ করবেন। ও। এই হচ্ছে হিসাব। আর দুটো আসনের সামনে ওই তার মানে যার সমস্যা সেটা থাকে। আচ্ছা আচ্ছা। বুঝেছিস? এই হচ্ছে বিষয়। হুম। তো এই আসনগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কাকে কোনখানটা বিহুতে ফেলবি, হুম। কাকে কাকে আগে দিবি, কাকে কাকে পরে দিবি, এগুলো করে বিহু রচনা করে এবার আমি বিহুকে জাগরণ করেছি। হুম। বিহুকে আগে জাগরণ করে নিতে হয়, এর অনেক বড় মন্ত্র, অনেকটা বড় রিচুয়াল আছে। এই বিহু রচনা করে বিহু জাগরণ করে এবার আমি হুম। সব কমপ্লিট হয়ে যাবার পর এবার আমি তাকে, এবার আহ্বান শুরু হয়েছে। আচ্ছা। ঠিক আছে, এবার যখন তুই আহ্বান করবি হুম। তখন এই প্রত্যেকটা মানুষের চুল হুম। নখ কাপড় লাগবে। আচ্ছা। এই 5 জনের যে 2জন মহিলা এবং 2জন পুরুষ, এই 5 জনের মানে এটা যদি তারা ধর রজস্বলা হয়ে যেত তাহলে তখন সেদিন সেই সময় কাজ হতো না, কিন্তু তো কতদিন অপেক্ষা করতে হতো, তো ছিল না, মানে বলার জন্য বললাম, হুম। যেহেতু অনেকে হয়তো শিখতে পারে, প্রশ্ন থাকতে পারে, সেই জন্য উত্তর আগেই দিয়ে দিলাম যাতে প্রশ্নই না থাকে। ঠিক আছে, তো এদের প্রত্যেকের চুল, হুম। ঠিক আছে, কাপড়, নখ, রক্তের প্রয়োজন হবে। হুম। এবার দুটো ভাবে এই পদ্ধতিতে ইমপ্লিমেন্ট হয়। বুটিকাতে প্রয়োজন ইমপ্লিমেন্ট করে, হুম। আর অনেকে প্রতিমূর্তিতে ইমপ্লিমেন্ট করে। বুটিকা আর প্রতিমূর্তি। যেটা তুই করবি কর। তুমি কিসে করেছো? প্রতিমূর্তি, আমি প্রতিমূর্তি ব্যবহার করি তো সবসময়, আমি বুটিকা ইউজ করি না তো। আচ্ছা তুই আচ্ছা। দেখবি এখানে চৌসারে আমি প্রতিমূর্তি ব্যবহার করে থাকি। হ্যাঁ হ্যাঁ, বানিয়ে নাও। প্রতিমূর্তি ব্যবহার হয়েছে, প্রতিমূর্তিতে হুম। তারপরে স্থাপন। এই প্রতিমূর্তি তোর কিন্তু এই 5টা থালা বা সরার মধ্যে যাবে আচ্ছা বিনা বন্ধনে, মানে ওটা খোলা। আচ্ছা। এবার তোকে তখন আহ্বান শুরু করতে হয়। 5টা প্রদীপ ধরানো আছে, হুম। 5টা থালার সামনে 5টা প্রতিমূর্তি, তাদের নাম ওই রক্ত দিয়ে নাম লিখে 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 এবার হুম। স্থাপন। ত্রিকুটের হয় কিন্তু এটা, জানিস তো, আচ্ছা ত্রিকুটের মূর্তি হবে। ত্রিকুটের মূর্তির মধ্যে এই স্থাপন হয়, এটা আটা ময়দার মূর্তিতে হবে না, আচ্ছা। আচ্ছা। বলে দিলাম আগের থেকে হুম। সবাইকে। যেরকম ধর ওই নলটুনি বানে হুম। গোবরের মূর্তি হবে, আচ্ছা। ওটায় তোর কিন্তু কোনো আটা ময়দা বা ত্রিকুট মূর্তি দিয়েও নলটুনি বানের হুম। ক্রিয়া করা যাবে না।
আচ্ছা, যারা এই যে ছবি এঁকে যেটা তুমি বললে, তারা কি এই জিনিসগুলোকে আলাদা করবে কি করে, কালার দিয়ে? কোনটা? এই যে তুমি যেটা বলছো আটা ময়দা ত্রিকুটের, সেটাকে যারা ছবি আঁকবে, ছবি না না, যেখানে যেটা সেখানে সেটাই। আচ্ছা, এইটা ছবি এঁকে তন্ত্রের এই হবে কোনো না? গুপিবাজি নেই আচ্ছা। তন্ত্রের মধ্যে। হুম লাগবে মানে লাগবে। হুম। না, অনেকে বলে না, যদি কম কম খরচে হয়ে যায়, তাহলে যদি এই ত্রিকুটের জায়গায় বা আটা ময়দার জায়গায় যদি ছবি এঁকে হয়ে যায়, আমি যদি অনেকটা ফ্যাকচুয়ালে যাচ্ছি, লজিকে যাচ্ছি, তাহলে এই প্রসেসটা হবেই না, তাই তো? তুমি ধরো হুম রাজভোগ খাচ্ছ, হুম তার দাম আছে বাবা। হুম। হ্যাঁ, রসগোল্লা। এবার তুমি যদি তার বদলে বলো মিহিদানার টুকরোর পয়সা দেবো, হ্যাঁ, বা তুমি ভাবো যদি মিহিদানাই আছে, পয়সাও দেবো ছেড়ে দাও, মিহিদানাই আছে, ওটা রাজভোগ হবে না। না। এই তন্ত্রে নেই মানে নেই। গুরুদেব একটা পার্ট শিখিয়েছিলেন মন্ত্রের দ্বারা জিনিস, চলো এটাকে ওইটা বানিয়ে নেওয়া, বাট সেটা ডিফারেন্ট ব্যাপার। হুম কিন্তু তন্ত্রে বলছে, তন্ত্র একটা রসায়ন। হুম এই সামগ্রী লাগবে মানে লাগবে, হুম। এবং যার পরে যেটা তারপরেই সেটা দিতে হবে। আচ্ছা। এই রসায়নটা আমার গুরুদেব অনেক ভালো মতন বোঝানোর জন্য একটা উদাহরণ খুব ভালো করে দেন। হুম যে কজন রাঁধুনি আছে আমার সঙ্গে সহমত হবে যে পায়েস রাঁধতে, শুধু পায়েস রাঁধতে চিনি দুধ চাল লাগেই। হুম। হুম, আর পরপর দিতে হয়। চিনি দুধ চাল লাগেই। হ্যাঁ হ্যাঁ। দুধের মধ্যে তুই চিনি ভালো করে মিশিয়ে কড়া করে জাল দিয়ে তারপর চাল দিয়ে সিদ্ধ করে দেখা দেখি। হবে না। আবার আর একজনকে দুধের মধ্যে চাল দিয়ে সিদ্ধ করে তারপর চিনি দিয়ে দেখা পায়েস হয়ে যাবে। দুটো ক্ষেত্রেই তো একই জিনিস দিলাম আমি। না। তো রসায়ন এটা, হ্যাঁ। যে জিনিস যে মাত্রায় যখন দেবে। একটা জায়গায় আমাদের একটা ক্রিয়া আছে, জল মিশ্রিত দুধ। আচ্ছা, দুধের মধ্যে জল মেশাতে হবে। আর একটা জায়গা আছে দুধ মিশ্রিত জল। জলের মধ্যে দুধ মেশাতে হবে। হ্যাঁ। দুধ মিশ্রিত জল ক্রোধ প্রশমনের এক জায়গায় ব্যবহার হচ্ছে, আর জল মিশ্রিত দুধ বশীকরণের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। দুটো তো আলাদাই জিনিস। কিন্তু দুটোই হিসেবে তো জলে দুধ, দুধে জল। একটা আলটিমেট তৈরি হলো তো দুধ জল। না না, এটাই অঙ্কের ব্যাপার হয়ে গেছে, মিক্সচার এন্ড অ্যালিগেশনের ব্যাপার হয়ে ব্যাপারটা গেছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে এখানে বলাই হয় তন্ত্রের সাবজেক্টে যে এটা লাগবে মানে এটা লাগবে, না হলে এটা ভাই হবে না। এটা হ্যাঁ রসায়নের গল্প। হ্যাঁ। এই নেই কম পয়সায় ওটা করে দেবো, ছবি এঁকে দিয়ে চালিয়ে দেবো, ও মিথ্যে। হুম ক্রিয়াতে যদি আমার এই যজমানেরা না থাকতো, হুম এর ক্রিয়া হতো না। তাই তন্ত্র অনলাইনে হয় না। হুম। ওইটা অনলাইন এখন খুব ফোন আসছে। হ্যাঁ, অনলাইনে হবে তো। ওরা ভাবে কি বলতে, তন্ত্র একটা প্রোডাকশনের মেশিন। হুম। এই কোণা থেকে একটা সমস্যা ঢুকিয়ে দেবো, আমার বশীকরণ চাই, ওই কোণা থেকে বশীকরণের উত্তর বেরোবে। এই আমার কোণা দিয়ে ঢুকিয়ে দেবো, আমাকে অমুকে স্তম্ভন করে দাও, ওই কোণা থেকে স্তম্ভনের উত্তর বেরোবে, সেটা গিয়ে দিয়ে দেবো, এই নাও 1.5 কিলো স্তম্ভন, 2 কিলো স্তম্ভন, 5 কিলো বশীকরণ। আমার সাথে একজনের তর্ক লেগেছিল রিসেন্টলি। আমি কি করে তোমার কত কিসের দাম বলবো, মানে কি করবে, মানে বলছিল যে বাড়ি বিক্রি আটকে দিতে হবে। ঠিক আছে। তোকে ঘটনা পুরো শুনতে হবে। হ্যাঁ, এবার আমি শুনেই বা কি করে, আমি তো তোমাকে ডাইরেক্ট বলছি। বলছে আহ, এক আমি আমি বলেছি আমার যতদূর আমি জানি যে তুমি থেকে 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 তুমি এক একটা কাজ করো, তার তুমি ইয়েটা নাও, পেমেন্ট নাও, ফিজ নাও, ঠিক আছে? তো সেরকমই ব্যাপারটা, আমি একবারে যে দিয়ে দেবে, সে আসবেও না, তার এতগুলো প্রয়োজন। একটা জিনিস তোকে বুঝতে হবে, আমার হুম তন্ত্র ক্রিয়ার মধ্যে হুম যে ক্রিয়ার ফিস আলাদা হয় আর প্রেতের ফিস আলাদা হয়। প্রেতের ফিস মানে তাদের খাবার। হুম তাদের তাদের যে খাবার দেব, সেটা নির্ভর করে হচ্ছে যার কাজ করছি তার কিছু জিনিসের উপর, হুম এবং রেজাল্ট কি আছে তার উপর, অর্থাৎ কাজ আর কাজের গতি প্রকৃতি। হুম তোমার বডি ওয়েট, হাতের কষে চালের ওজন, এগুলোর উপর থেকে একটা ভাগ যাবে, কিন্তু কি কাজ চলছে তার গতি প্রকৃতি কি, সেই অনুসারে খাবারের মাত্রা, যে হুম। তুমি কি খাবার দেবে তার পরিমাপ কত। আচ্ছা, তুমি গিয়ে মাংস দিয়ে আসো, কত মাংস দেবে ভাই? এক টুকরো মাংস দিয়ে আসলো হয়ে যাবে, নাকি 1 কেজি 250 মাংস লাগবে? সেটাই। চলো 2 কেজি 500 মাংস লাগবে,
হুম, নাকি 750 গ্রাম মাংসই লাগবে? হুম, এটা নির্ভর করবে কাজের গতি প্রকৃতির ওপর। এটাই নির্ভর করে, যেরকম আমরা জ্যোতিষে যাই, তোমার সমস্যার উপরে তোমার পোখরাজটা করতিল লাগবে। হ্যাঁ, সবার পোখরাজ কি একই রতিল লাগবে? না। সবার হিরে কি একই রতিল লাগবে? কেন লাগবে না? কি ওই ওয়েট বা কেন কিছু লাগবে না? যদি যেরকম, পোখরাজ হয় ধরো 3 রতি, তাহলে সবারই 3 রতি লাগবে। পৃথিবীতে কারু 4 রতি লাগবে না, পৃথিবীতে কারু 2 রতি লাগবে না। তাহলে তার মানে কি সবাই আম্বানি? সবাই কি তো ব্যাপারটা বোঝ, হ্যাঁ, সিম্পল বোঝানোর জন্য, যেরকম হুম, ওটা হচ্ছে সমস্যার পরিপ্রেক্ষিতে হয়, এইগুলো সমস্যার পরিপ্রেক্ষিতেই যায়। হ্যাঁ, এবার অনেকে এরও তর্ক করতে পারে, আমার কিছু যায় আসে না, তার কারণ আমার গুরু আমায় শিখিয়েছে, আমি এটাই করব। হুম। তোমার গুরু শেখায়নি, তোমার জ্ঞান নেই, আমার কিছু করার নেই। না, আমি সেদিন লাস্টে আর পারিনি, আমি তারপর বললাম যে আসো এখানে এসে কথা বলে, আমার এই ব্যাপারে আইডিয়া নেই। আর এগুলো এরে বাছুর তো, আমি হুম, যেতে পারবো না। আমার বাবার ঠেকা আছে নাকি? আমার গুরুদেবের ঠেকা আছে নাকি? আমার মায়ের ঠেকা আছে নাকি? না, আমার কে যারা ভালোবেসে যে আত্মাগুলো কাজ করে তাদের ঠেকা আছে। তুমি আসবে না, হুম, তোমার জন্য কাজ করব? সেটাই। এখানে অনুরোধের কাজ। এই যে আজকে যে ঘটনাটা বলছি, সেটা হুম, অনুরোধের ঘটনা। হুম, সেটা অনুরোধের ঘটনা। আমি অনুরোধ করেছি তাদেরকে হুম, বলা ভুল, তাকে আমি অনুরোধ করেছি। হুম। সেই অনুরোধের ঘটনাই আজকে বলছি, যে ওখানে তোমাকে আসতে গেলে তাকে অনুরোধ করতে হবে। সে দেন তোমাকে রেজাল্টের রাস্তা তৈরি করার চেষ্টা করবেন। আমি এটাও বলেছিলাম যে তাদেরকে আর্জি জানানো। একদম। হ্যাঁ, তোমার তো যদি তার আমাকে না রিপ্লাই থাকে, করেছে, হুম, আমাকে রিপ্লাই করছে যে আহ, তুমিও তো বেশ তন্ত্রের ওয়ার্ড ইউজ করছো, মানে থাকতে অনেকটা থাকতে তো শিখেছো। ইউজ করবোই, কেন করব না? সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে আপনার মতো নরকবাস। হ্যাঁ, এই তো যে বলছে অনলাইনে কাজ করবেন, তারপরে গিয়ে যখন ঠকে যাচ্ছে তখন বলছে তান্ত্রিকের হারামি। আমি সেটাই। অনলাইনে এই টাকা খরচ করছি। কেন করেছিস তুই? অনলাইনে, অনলাইনে তো তন্ত্র কোনো ক্রিয়াই হয় না। সেটাই, এটা আমি তাকে বুঝিয়ে পারলাম না। ও ও বেটার জন্যই ওদের টাকাটা যাওয়াই ঠিক আছে। তুই বলবি হ্যাঁ তুই অনলাইনে চলে যা, অশোক মহারাজের কাছে আসিস না। এ অনলাইনে দেখে না, করে না, কিচ্ছু করে না। তুই অন্য কোথাও গিয়ে কর, গিয়ে ধারে বাসে আসবি না। হুম, তো যখন আমি এই সামগ্রীগুলোকে সব, মরামাংসী গুলো সাজিয়ে, মরামাংসী তুই দেখিসনি কখনো বাবা? মরামাংসীর 2 থেকে 3 রকমের মরামাংসী হয়, মানে 2 রকমেরই ধরে রাখ। হুম, কাঁচা আর শুকনো। হুম, কাঁচা মরামাংসী রাখবো, তুই এখনই বলবি এখানে পচা মাংস কোথাও আছে। আচ্ছা, শুকনোটাই কাজ করে না, কাঁচা 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 মরামাংসী লাগবে। আচ্ছা, এই মরামাংসী দিয়ে তাকে জিনিস তৈরি করতে হয়, হুম, মন্ডল বানাতে হয়, সবকিছু করতে হয়, করে তাকে আসন দিয়ে, আর তার সামনে ওই বললাম না বড় হুম, বড় প্রদীপ গুলো, ঠিক আছে, এই প্রদীপ তৈরি করা হয়। এই প্রদীপের মধ্যে তারপরে সামনে ওই থালা দিয়ে হুম, ওই প্রতিমূর্তি গুলো স্থাপন করে, এবার গুরুদেব যেরকম মন্ত্র শিখিয়েছিলেন, তখন আমি ঘুরে ঘুরে, আমাদের একটা আছে, দেখবি তাহলে আমার কাছে একটা দণ্ড আছে, দেখাবো। ঠিক আছে, যদি পারিস এই অনুষ্ঠানে ক্লিপিং এ দেখিয়ে দিস। এই হেতাল দণ্ড বলা হয়, আচ্ছা, এখানে আছে আমার কাছে। ওই হেতাল দণ্ড নিয়ে তোকে ঘুরতে হবে, মানে বেসিকটা ছিল এইটাই গল্প, মানে আচ্ছা, এই হেতাল দণ্ড নিয়ে ঘুরতে হবে। এই হেতাল দণ্ডের অনেক গল্প আছে, কোনো একদিন হুম, বলবো। তো এই হেতাল দণ্ড নিয়ে ঘুরতে হবে, আর মন্ত্র বলতে হবে, ঠিক আছে, বাড়ি মারতে মারতে ঘুরতে হয়। ও বুঝতে পেরেছি। ওই মাথার উপরে এরকম খুলির মতো, মানে দণ্ডটার উপরে খুলি লাগানো থাকে। না না, ওইটা যেটা দেখছি সেটা প্রেত দণ্ড। ও, যেটা মানে এখন আমি জিতকেই সমর্পণ করে দিই, মানে তুই রাখ, হ্যাঁ, আমি রেখেছি যেটা আছে, ওটা প্রেত দণ্ড। হুম, আজ পর্যন্ত কেউ উত্তরই দিতে পারেনি, এখনো পর্যন্ত। আমি কতবার জিজ্ঞেস করেছি এটা কি দণ্ড। আজকের থেকে হয়তো শুনে শুনে এরপরে দেবে কেউ ওখানে গিয়ে উত্তর, এটা প্রেত দণ্ড। তো প্রেত দণ্ড গোটা বডি আছে ওতে, ঠিক আচ্ছা, আছে, ওটা প্রেত দণ্ড। হুম, এই তাল দণ্ডটা দেখবি কেন হরিণের মতন মুখ, এরকম কান বেরিয়ে যায়, এটা আমার আসনের বা দিকে থাকে। আচ্ছা, দেখবেন আচ্ছা, লাঠির মতন দাঁড় করানো আছে না, এটা সাপের মতন এরকম লাঠি দাঁড় করানো হ্যাঁ, আছে, হ্যাঁ, এটা এমনি ওই ওই সব লম্বা বেকাটা, না না, হ্যাঁ, সিধে সিধে ডান্ডাটা, ও, ঠিক আছে। তো ওই হেতাল দণ্ড নিয়ে তোকে ঘুরতে হয় আর বাড়ি মারতে হয়। হুম, এবার বাড়ি মেরে তাকে বাড়ি মারা মানে হচ্ছে, এটা একটা রিচুয়ালের মধ্যেই। হুম, কেন কি পরে, মানে গুরুদেব বলেছেন, আমি অত কিছু আর মাথায় ঢোকাইনি, ওইভাবেই শিখিয়েছেন, ওইভাবেই শিখেছি যে আহ্বান করতে হয়। ঠিক আছে, এই পাঠ করতে করতে, আহ্বান করতে করতে তোর একটা জিনিস ওখানটায় প্রয়োজন হয়। হুম,
ঠিক আছে, সেটা হচ্ছে ওনার জন্য একটা প্রদীপ দিতে হয়। ওই যে আসনটা খালি আছে তার জন্য। যখন সে আসবে প্রদীপের শিখা বেড়ে যাবে আচ্ছা। অটোমেটিক। হুম। ঠিক আছে, এবার তুই যদি বলতেই পারিস যে ওতে এমনি বাড়তেই পারে, তুমি যখন সংবোধন করবে তখন ওই প্রদীপের শিখা আপ অ্যান্ড ডাউন করবে। আচ্ছা। এই ক্ষেত্রে তোকে বুঝতে হবে এই জায়গাটাই, যে তোর কথোপকথন ওই প্রদীপের শিখার মধ্যে, সে কিন্তু তোকে নাও দেখা দিতে পারে। কিন্তু তোমাকে ওই প্রদীপের শিখা প্রদীপের দেখে জাজ শিখাতেই করতে হবে। তোকে, হ্যাঁ, আমরা যেরকম লেবু ধরে হ্যাঁ কি নাই উত্তর, হুম। সেরকম হচ্ছে ওই প্রদীপের শিখাতে বলবে আচ্ছা আপ অ্যান্ড আচ্ছা ডাউন করে করে। আচ্ছা আচ্ছা। এবার আমি যখন ওই প্রদীপ আহ্বান করতে 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 প্রদীপের শিখা বাড়ে, then আমাদের লক্ষ্য রাখতে হয় বারবার হুম। ছাড়তে হয়, মানে গুঁতোটা একটা ছাড়া, মন্ত্র শেষ, আমার মন্ত্র শেষ, ওর গুঁতো এরকম ভাবে ঘুরে 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 ঘুরে, তখন এর ওই প্রদীপের শিখা সে কিছুতেই মানতে রাজি নয়। হুম। যখন আমি তাকে, এবার গুরুদেব একটা জিনিস, সেটা হেভি জিনিস শিখিয়েছিল এই কালপুরুষের ক্ষেত্রে। এই ক্রিয়াটা যারা সাধক, কখনো কালপুরুষের আওতায় পড়ে যাও যদি, কালপুরুষ, ব্রহ্মদৈত্যী, হুম। বেতাল তো তার কাটা মাল, বেতাল, হুম। এই এই যত বড় ধরনের আছে, এদেরকে কন্ট্রোল করার একটা সুন্দর টোটকা আছে। আচ্ছা, টোটকা আছে একটা। হ্যাঁ, আচ্ছা, কি টোটকা? যে শ্বেত পুষ্প নিয়ে, চন্দন, দু ধরনের চন্দন মিশ্রিত শ্বেত পুষ্প নিয়ে আচ্ছা। তার পায়ে চরণাঞ্জলি দাও। তুমি নিজেকে ছোট করো সবার আগে, আর তাকে বড় করে দাও। পায়ে কি করে দেবে? তুই দেখতে পাচ্ছিস না, সেই জন্য তোকে সংকল্পটাই ওটা, এখানে এই তন্ত্রের ও। দুনিয়া না সংকল্পের মধ্যে চলে, আচ্ছা অটোমেটিক আচ্ছা। সেটা সেখানে যাবে, তুই তো বুঝতে পারছিস কোথায় আছে। হুম হুম। তোমার চরণে বন্দনা করি আমি, ও। কোথাও আমার কোনো ভুল হয়ে থাকলে, ক্ষমা। কোনো ত্রুটি হয়ে থাকলে, এবং সের জন্য যদি তোমার কোনো কষ্ট হয়ে থাকে, হুম যাচিত আর অযাচিত ভাবে হুম। আমার এই ক্রিয়ার জন্য, আহ্বানের জন্য কোথাও কোনো কিছু হয়ে থাকলে, সব কিছু বলে বলতে আমাকে ক্ষমা করো, হুম। আমাকে ক্ষমা করে দিন, আমার নিবেদন শুনুন। পাল্লায় পড়ে গেলে, সাধনার ক্ষেত্রে নয় কিন্তু, সাধনার ক্ষেত্রে তো হবে না না, বলতে। পাল্লার ক্ষেত্রে বলছি, হ্যাঁ। কেউ ভুল করে সাধনায় ফেলতে যাবে না, হুম। তাহলে তো হবেই না। না, এই পাল্লায় যখন পড়বে, হুম যেরকম বলা হয় শ্মশানেতে যদি পাল্লায় পড়ো হুম ব্রহ্মদৈত্যী বেতালের, হুম। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, বুড়ো আঙুলে কেটে রক্ত শ্মশান ভূমিতে টাচ করে দিয়ে আসতে হবে। ফেলতে হবে, আচ্ছা ওটা হচ্ছে নিবেদন, আচ্ছা ও কমে যাবে। আচ্ছা। ওটা ফেলার সময় কিছু বলতে হবে? বলতে তো অবশ্যই হবে, এবার কি বলতে হবে সে সব শেখালে, আমি তো গুরু, এখন আমি গুরু, আমি গুরু না, ও। ঠিক আছে, তো তাকে আমি নিবেদন করি, আচ্ছা। ঠিক আছে, তখন একটা অবয়ব বোঝা যাচ্ছে। হুম এর একটা গল্প আছে, আমার এই বর্তমান গুরু ডে ওয়ান, প্রথম দিনে তো ঘষা মাল, তো আমি একটা জিনিস তো শিখেছিলাম ভালোই, যে গুরুদেবকে সম্মান তুমি কিভাবে দেবে। হুম। যখন এই গুরুর কাছে যাই চরণ বন্দনা করে, সেই দিন গুরুদেব হেভি ইমপ্রেস হয়ে গেছিল, আচ্ছা। তো বারবার বলে আমার উটকিটা তো ওইখানেই মেরেছে। এটা বুঝতে পেরেছিস, মানে ওই চরণ বন্দনাটা করি, তো গুরুদেব তো তথাস্তু, তোকে তো হুম। করতেই হবে তোকে, হ্যাঁ। আর গুরুদেব তোকে বলবেই তথাস্তু, তোমার মনস্কামনা পূর্ণ হোক। এটা বুঝতে পেরেছিস তো, যখন রাম করেছিল রাবণকে, তখন রাবণ কি বলেছিল, তোমার মনস্কামনা পূর্ণ হোক, তুমি যুদ্ধে বিজয়ী হও। মাথা তুলে দেখবে একটা রাবণ দাঁড়িয়ে, রাম বলছে তাহলে তুমি দিলে কেন, বলছে আমি তো ভাই পণ্ডিত তখন তোমার, হ্যাঁ। পুরোহিত, আর তুমি আমায় প্রণাম করে এইটাই চেয়েছো, তো আমাকে তো এই আশীর্বাদটা দিতেই হবে, হুম ওদের বাইরে যেতে পারবে না। তো কেসটা হচ্ছে এইখান থেকে, এই ব্যাপারটা বুঝতে পারছে।
তখন এক অবয়ব আর তার সাউন্ড তুই অনুভব করতে পারছিস। হুম আর এই ক্রিয়াতে কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না। এই ক্রিয়াতে যদি থাকে তোমার দুয়ার রক্ষী থাকতে পারে, এছাড়া আর কিছু না। এর বাইরে এই ক্রিয়াতে কেউ থাকে না। তোমার সময় ছিল? হ্যাঁ, বাবা তখন তো জীবিত। ও আচ্ছা। তো এই ক্রিয়াতে, আর বাবা জীবিত থাকার থেকেও বেশি বাবা তো ছিলই, হুম আমি আমার গুরুদেবের ছবি ওখানে সেট করে বসিয়ে রেখে দিয়েছিলাম। গুরু হ্যাঁ। ওই আগে বন্দনা করে রেডি করে রেখে দিয়েছি, আহ্বান আচ্ছা, করে। আচ্ছা। আর তাকে এমনি জানিয়ে রেখেছি আমি করতে এই সময় হুম। করব, আমার হয়ে গেছে গল্পগুলো। সেই সময় হুম তাকে নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করি। তো সেখান থেকে আমি তার সব যেগুলো জেনেই গেছি, সে বললো আমাকে যে এই ঘটনা হয়েছে, এইভাবে হয়েছে, কেন আমি ছাড়বো। হুম আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, দেখো এখানে না এর কথোপকথন চলছে। হুম আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এরা তোমার এই জিনিসগুলো এনে তোমাকে তো মুক্তি দিয়েছে, হুম তোমাকে তো এরা ক্ষতি করেনি কিছু। ক্ষতি করেনি, হুম তাহলে তুমি কেন এদের ক্ষতি করছো? ঠিক আছে হুম না, আমার সাধনা শেষ অধ্যায়ে যেতে হবে। আমি বললাম সাধনা শেষ অধ্যায়ে যেতে হবে, ঠিক আছে, কিন্তু তুমি এই শেষ অধ্যায়ে গেলেও তো তুমি সাধক নেই আর, তুমি আচ্ছা। তো গুরুদেব। হুম গুরুদেব হয়ে তো তুমি তার সন্তানদের ক্ষতি চাইতে পারো না। হুম আমার গুরু আমার ক্ষতি চায়? তোমার গুরু তোমার ক্ষতি চেয়েছে? না। যার বিদ্যেতে তুমি বিদ্যা শিখতে গেছো, হুম যার শক্তিতে তুমি সব বলিয়ান হতে গেছো, সে তোমার কি করে ক্ষতি চাইবে? সেটাই। সেরকম তুমি যে পারোনি, তোমাকে ওরা মেরে ফেলেছেন। হুম দেখো কোথাও মা চায়নি, তাই তো এই যে কথাটা আমি আগেও বললাম না, হুম সেই কথাটি যে মা, আমি তাকে ওই কথাটাই বলেছি, তাই আমি বারবার এটাই, মা চায়নি হয়তো কোথাও তুমি এই সাধনায় সিদ্ধি লাভ করো। তা না হলে মা বিভিন্ন রকম আমাদের অন্যভাবে বাধা দেয়, এই ক্ষেত্রে তো এইভাবে কেন মা কিছু বলেনি? তোমার যে সংকল্প ছিল, হুম সেই সংকল্পটা হয়তো অনেক কঠিন, যা হয়তো একজন সাধকের তন্ত্র শক্তির হিসেবে হিতকর্ণায় অন্যের কাছে। আমরা তো মারণ ক্রিয়াও শিখেছি, হ্যাঁ। কিন্তু আমি অমুককে মারবো তমুককে মারবো বলে তো আমরা কখনো সাধনা করিনি এটা। তো নানা রকম ভাবে তাকে কনভিন্স করতে করতে তো মুখের ফেনা উঠে গেল। অবশেষে কিছুটা তার ক্রোধ প্রশমিত হলো। হুম তারপরেও তার তাহলে আমি ওইখানে ওদের সবার ক্ষতি করবো, ছাড়বো না কাউকে। বললাম দেখো, একজন উপযুক্ত সাধকের কথা এটা নয়। তোমার মতন এত বড় সাধক, হুম রক্তাহুতি ক্রিয়া করছো তুমি তন্ত্রকালীর সাক্ষী রেখে, হুম প্রেতেদের মহাপ্রেতকে আহ্বান করছো তুমি পাতালপুরী থেকে। হুম পাতালপুরী থেকে তুমি তাকে যখন আহ্বান করছো, তুমি সেই শক্তিধর মানুষ, হুম তুমি তো কোনো ছোট মানুষ নও, হুম একজন সাধারণ মানুষের মতন তুমি কথা বলবে। তো এতে কি খুব ইমপ্রেসড হয়েছে। পড়াশোনা শেখা লোক তো, ওটা ডায়লগ ভালো দিয়েছিলাম। না, সিনটা খুব একটা জায়গায় এসে ইমোশনাল হয়ে গেল, মানে হ্যাঁ, তখন ভৌতিক তো কিন্তু এটা বটেই। ভেবে বলিনি, জানিস তো, মানে এখন হ্যাঁ। যেটা ইয়ার্কি মেরে বললাম, তখন তাকে বোঝানোর খাতিরে আমি তাকে বুঝিয়েছি যে আচ্ছা। সে মানুষটা বুঝেছেন। হুম আমার কাছে যে অবয়ব, তার একটা খেদ ছিল, মানে হুম আক্ষেপ, যে তিনি শেষ ক্রিয়াটা কমপ্লিট করতে পারেন। লাস্ট ওই একটা দিনেরই ক্রিয়া ছিল, এই খুব কঠিন ক্রিয়া, এত সহজ নয়। হুম তোরা হয়তো দেখবি আমাকে মাঝে মধ্যে সংসারে মাংস দিয়ে আহুতি করতে, মাছ দিয়ে আহুতি করছি আমি যজ্ঞের মধ্যে, মদের মধ্যে চুবিয়ে চুবিয়ে, এত সহজ না। সেই প্রেতকে আহ্বান করে সে তাকে কন্ট্রোল করে ছাড়া, এ খুব কঠিন জিনিস। প্রাণ নিজের হাতে বাজি রেখেই সাধনা করতে হয়। আচ্ছা। সেই মানুষটাও সেটা করেছেন, হুম সেই মাপের মানুষ।
আচ্ছা। তখন তার ক্রোধ প্রশমন হয়। বুঝেছি? তো তাকে বুঝিয়ে সুঝিয়ে আমি বললাম, তাহলে তুমি এদেরকে ক্ষমা করে দাও, তোমার মুক্তির জন্য কি করতে হবে আমাকে বলো, আমি কি করলে তোমার আত্মার মুক্তি পাবে। সে তখন কিন্তু বলল যে না, আমি পঞ্চভূতে থাকবো। মুক্তি চাইনি। না। আচ্ছা। বললাম তাহলে? বলে আবার কখনো দেখা হবে। আচ্ছা, মানে সেই দেখাটা কি মানে ভালো রূপে না এরকমই রূপে হবে, মানে এরকম ভাবে দেখা হবে? এই ঘটনাটার এই উত্তরটা যেটা চেয়েছিস বলি না, সুন্দর জিনিস আছে। আচ্ছা। এই দেখা হবেটা আমি যখন আমার প্রয়োজন তখনই আমি দেখা পাই, এই দেখা হবেটা। আচ্ছা। আচ্ছা। আপদে বিপদে এই দেখা হবে গল্পটা আচ্ছা। অনেকটা, অ্যাকচুয়ালি সে তো আমার অগ্রজ, তার সাধনা অনেক উচ্চ। আমি হয়তো গুরুদেবদের আশীর্বাদে কিছু করেছি সাধনা, কিন্তু তার সাধনা ফেলে দেওয়ার নয়। আচ্ছা। অগ্রজ জিনিস তো অগ্রজ অগ্রজই হয়, বর্দা বর্দাই হয়। আচ্ছা, ওই যে একটা টাইম ছিল তুমি বললে যে ঘটনাটা বলার সময় বলছে তার জায়গার সবকিছু ভেঙে ফেলেছে গ্রামের মানুষ। না, সে গুহার ভিতরে ছিল, তো ওর পুরো যে তার রিচুয়ালের জিনিসপত্র, হোমকুণ্ড সব পুরোটাই শেষ শেষ হয়ে গেছিল। ইভেনচুয়ালি ওই কালী মায়ের ছবিটা, মায়ের মানে মূর্তি ছিল, মূর্তিটাও তারা মূর্তি ফুর্তি বিসর্জন সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, শুধু ওইখানে তাকে মানে পঞ্চমুণ্ডির আসনটা কি করলো? পঞ্চমুণ্ডির আসনটা, সব সব পঞ্চমুণ্ডির আসনও ভেঙে দিয়েছে। সব সব আর ওনার কোনো সেখানে, জিনিস কিচ্ছু রাখেনি। আর সেখানে গ্রামের মানুষরা এফেক্ট হয়েছে তাতে। যখন তারা ঠাকুর বাদ দিয়ে সব ভাঙাচোরা করেছে, ঠিক আছে, এবং এটাতে তার এফেক্ট তো তারা পেতে শুরু করেছে, তারপরেই তো তবেই না, গেছিল। হ্যাঁ তবেই না। এবার যিনি যে গুরুদেব ছিলেন, ঠিক আছে, আমি নাম বলতে চাই না, ঠিক আছে, তিনি 7 ফুটের কাছাকাছি লম্বা ব্যক্তি, এতটুকুই বললাম। তার জটা তার পায়ের নিচে থাকে, এতটুকুই বললাম। হ্যাঁ, তো সেই মানুষটা তাকে পুরো জায়গাটাকে শোধন করেছিল, পুরো তন্ত্রোক্ত পদ্ধতিতে শোধন করে বন্ধন করে দিয়েছিল, শুভত্ব জায়গায় পরিণত করেছিল সেই জায়গাটাকে। কিন্তু তার রেসটা ছিল, তবু সেই জন্য সেই ভাইব্রেশনটা ছিল। আচ্ছা। ওরা যখন ওটাকে তুলে নিয়ে আসে, ওর পিছন 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 পিছনে এরা এসছে। না, এমনি তোমরা যেরকম বলো যে পঞ্চমুণ্ডির আসন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তন্ত্রতে, ওই যে ভেঙেছে সবাই তো, তাতে পুরো তারা যে গ্রামটা, সেই গ্রামটাতে এফেক্টেড ছিল, গ্রামটাও পুরোপুরি এফেক্টেড, গ্রামটাও পুরোপুরি এফেক্টেড। আর একটা কথা হচ্ছে গিয়ে, এটা আমাদের অডিয়েন্সের কথা, যে বগাবগির ক্রিয়া তুমি তো কোনোদিনও বলনি, ঠিক আছে? একজন আমাকে ডাইরেক্টলি কোশ্চেন করলে না, বলে যে অন্য কেউ যদি বলে তাহলে তোমার ক্ষতি। অন্য কেউ যদি বলে মানে? অন্য কেউ যদি বগাবগি ক্রিয়া নিয়ে কিছু বলে তাহলে তোমার ক্ষতি কি? না না, আমার ক্ষতি কিছু নেই। সব থেকে বড় বিষয় হচ্ছে, যদি তুমি জানো তাহলে তুমি বলো, আমি দুনিয়াতে একা জানি এটা নয়। আজকে আমি বগাবগি বললাম, শুধু নামটা ব্যবহার করছে বগাবগি, তাহলে অবশ্যই ক্ষতি আছে, অবশ্যই ক্ষতি আছে। তার কারণ কোন প্লেয়ার যদি প্লেয়ার হয়, আর তার খেলাটাকে যদি অন্য কেউ, সেই খেলার জিনিসটাকে যদি অন্য কেউ অপভ্রাংশে ব্যবহার করে, তাহলে সেই প্লেয়ারের গায়ে লাগবে। আজকে আমি তন্ত্র সাধনা করেছি, তন্ত্রক্রিয়া, তখন এই যে আমার কত ফেক প্রোফাইল, তাই না? আমার কত ফেক প্রোফাইল রয়েছে, অনলাইনে কাজ করব বারবার, প্রত্যেকটা ফেক প্রোফাইল বলছে অনলাইনে কাজ করব, এসে আসতে হবে না। আমার যতগুলো ফেক প্রোফাইল আছে, একমাত্র আমার প্রোফাইলে ঢুকলে বলবে অনলাইনে কাজ নেই, এই তো। তাহলে আমি রাগ করব না নাকি? রাগ তো করবে, এতগুলো। ওনার বক্তব্য অনুসারে তো কেন রাগ করবে? তো ফেক তো ফেক,
হ্যাঁ যে জানে, যারা জানতো, তাহলে আমার বকাবকি বলার আগে তারা বলবে তো, এতদিন অনুষ্ঠান করেছে, এত হ্যাঁ, কিছু করেছে, বকাবকি তো বলবে, একটাও নেই বকাবকি। ক্ষান্তরি বলবে তো, নেই তো। তাই না? হ্যাঁ। ক্ষান্তরি, বগাবগি এগুলো তো বলবে, হুম। ধূপপাবান বলবে তো, হ্যাঁ। তাই না? নেই, একটাও নেই। বলে তো নি, তার মানে এতদিন ছিল না, শুনে গিয়ে তারপরে বললে তাহলে বলবো ভাই আমার গল্প তারপরেও শুনেছিস, এখনো তারপরে আসেনি, এখনো আসেনি, এরপরে আসতে কারু থাকবে। কেউ বলছে যখন, তাহলে তার হ্যাঁ। উত্তরটা এটাই হ্যাঁ। যে আমি বলার পর শুনে তুমি তুমি বগাবগির নাম শুনে বললে। আমার কাছে সেই ক্লায়েন্টটা ছিল যার লাইভ হ্যাঁ। তুলেছিলিস, সে হ্যাঁ। বগাবগি নিজের থেকে বলেছে, হ্যাঁ। আমি কিন্তু তাকে বকাবকি বলিনি, আমি বললাম না। যে এতদিনে কেউ গেছে, তার মানে জানবে না লোক এটা তো নয়। হ্যাঁ, জানি। যেরকম কর্ণপিশাচিনী লোকের মুখে মুখে শুনে সবাই সাধক হয়ে গেছিল, হ্যাঁ। তাই না আমাকে কর্ণপিশাচিনীর অত ডিটেলস বলতে হলো। হুম। একজন কি বলেছিল, এত ডিটেলস বলাটা ঠিক হয়নি। ঠিক হয়নি। এখন আমার কথা না, হ্যাঁ। তোকেই বলেছে এত হ্যাঁ, ডিটেলস বলাটা ঠিক হয়নি। ঠিক হয়নি। আর আমি কেন বলেছিলাম, কারণ হ্যাঁ। দেবীকে নিয়ে অপভ্রাংশ চলছিল, প্রচন্ড ভাবে। কর্ণপিশাচিনী লোকের কাছে কাম পিশাচিনীতে পরিণত হয়ে গেল। হ্যাঁ। কর্ণপিশাচিনীর নাম জলাঞ্জলিতে পাঠিয়ে দিল, যে যেরকম ইচ্ছে সাধন করে ফেললো। হুম। কর্ণপিশাচিনী যে যে সাধনের, তাহলে তুমি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট তোমার কাছে আছে, হুম। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট তুমি জানো, হুম। প্রশ্ন করলে উত্তর নেই কেন? সেটাই। আচ্ছা, গুরু যেটা বলে বা যেভাবে সাধনা করতে বলে, ঠিক আছে, এটা আমাকে প্রশ্ন করে দিয়েছিল যে সাধনাকে এত ডিটেলসে বলা উচিত না। একদম। তার সাথে বলেছে যে গুরু যেভাবে করবে সেভাবে একটা সাধক ফলো করে দেবে, কিন্তু ইনস্ট্রুমেন্ট তো চেঞ্জ হবে না নিশ্চয়ই। না না, তোমার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কর্ণপিশাচিনীর সাথে যখন বিয়ে হবে, মালা বদলটা মালা ওই জিনিসটাই লাগবে বাবা। ওটা যে কেউ করুক না কেন ওই জিনিসটাই লাগবে, তাই তো? কর্ণপিশাচিনী সাধনায় তুমি ত্রিশূলে করো, টিকটিকিতে করো, হুম। তাতে কিছু যায় আসে না। হুম। তুমি 14 দিনে করো, 25 দিনে করো, 50 দিনে করো, হুম। কর্ণপিশাচিনীর মন্ত্র তোমার হাজারও হতে পারে, হুম। তাতে কোনো যায় আসে না। হুম। দেবী যখন আসবে তখন তার গলায় মালা দিতে হবে, হুম। এই মালাটা লাগবে, মানে এই মালাটাই লাগবে। ওই মালাটা তৈরি করতে তোমাকে ওই সাধনা করতে হবে, ওই সাধনাই করতে হবে। কর্ণপিশাচিনীর হাত থেকে বাঁচবার জন্য নৃসিংহ সাধনাই একটাই সাধনা বেঁচে আছে, তাহলে তোমাকে নৃসিংহ ওই সাধনাটাই করতে হবে। হুম। কর্ণপিশাচিনীর হাত থেকে বাঁচবার জন্য কানের মধ্যে তোমাকে রুদ্রাক্ষ রাখতে হবে, তো রাখতে হবে ভাই, ওই রুদ্রাক্ষই আওয়াজ আটকাবে, ভদ্রাক্ষ আটকাবে না, আচ্ছা। নজরবট্টু আটকাবে না, আচ্ছা। রুদ্রাক্ষই আটকাবে। হুম। তো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ওই কাজের জন্য, মানে ওই কাজের জন্য পদ্ধতি আলাদা হতে পারে, আমি হ্যাঁ। আবারও বলবো পদ্ধতি আলাদা হতে পারে। হুম। তুমি ঘরে করতে পারো, তুমি শ্মশানে করতে পারো, তুমি গুহায় করতে পারো, হুম। স্থান নির্বাচন চয়ন তোমার ওপর, হুম। গুরুদেবের ওপর। হুম। কিন্তু কিছু জিনিস আছে, ওই কিছু জিনিসটা কিছু জিনিসই লাগবেই, ওর বাইরে ওটা যাবে না। সব সাধনা মেয়ে ছেলে হলে উল্টো করেই বসাতে হবে, হুম। এর বাইরে হবে না, তাকে চিৎ করে বসাতে পারো না, হুম। পারো না মানে নাই, হুম। তুমি যেই হও। আর পুরুষ মানে সিধে করেই চিৎ করে বসাতে হবে, উল্টো করে বসানো যাবে না ভাই, নেই। হুম। না মানে না, তুমি যে সাধনাই করো গিয়ে, তাতে তারা সাধনা করো, তুমি বগলা সাধনা করো, তুমি ধূমাবতীর সাধনা করো, ছিন্নমস্তার সাধনা করো, ওকে যখন বসাবে তোমাকে ওইভাবেই করতে হবে। আচ্ছা। তো সেইখানে তুমি যার সাধনা যেভাবেই বলো, তো ওভাবেই রাখতো। হুম। তুমি প্রেতকে যখন ধরো, ওটা অপবিত্র ধরো বডি, তুমি ওকে রিলিজ করে দিচ্ছি যে তোমার মুক্তি হোক, তাতেও তোমাকে ওইভাবেই করতে হবে, হুম। কিছু করার নেই। তো এখানে কে কি বললো দিয়ে যায় না, ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট, হুম। ও নেই মানে নেই, তুমি করো নাই। গল্পটা খুবই ভালো লাগলো। আবার আমাদের যেটা আপকামিং আসছে, এটা মনে হয় প্রথমবার ইউটিউবে হবে। রিসার্চ করছো তুমি, জানি ব্যস্ত আছো, ওয়েট করবে এপিসোডটার জন্য। আমিও খুব ইন্টারেস্টেড এই এপিসোডটা করবো আমরা, অডিয়েন্স দেখি কেমন রিয়াকশন দেয়। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকের এপিসোডটা এখানেই, গল্পটা খুব সুন্দর। আর
আমি তো কোনো তান্ত্রিক না, আমাকে ফোন করে ডাইরেক্টলি প্রবলেমস গুলো বলে কোনো লাভ নেই। ফোনে প্রবলেম শোনা হয় না বাবু, এটা মানে একদম পরিষ্কার জিনিস। হুম, তুমি আমার যে কোনো সেগমেন্টে ফোন করবে, মেসেঞ্জারে কল করো, মেসেঞ্জারে কল ধরে না সাধারণত, মেসেঞ্জারে লেখো, হুম। হোয়াটসঅ্যাপে লেখো, তোমাকে বারবার একটাই জিনিস বলবে, চেম্বারে এসে যোগাযোগ করে মহারাজের সামনে কথা বলুন। জিজ্ঞেস করবে একটা টেন্টেটিভ অ্যামাউন্ট বলুন, টেন্টেটিভ অ্যামাউন্ট বলা যায় না, কারণ সবার রোগের ওষুধ এক নয়। কারোর রোগের ওষুধ 650 হতে পারে, কারোর রোগের ওষুধ 1300 হতে পারে। হুম, তো সবার জন্য পাওয়ার এক নয়, তো সবার জন্য ওষুধও এক নয়। তাই কখনো অনলাইনে না কদিনে না কত টাকা কি কোনো কিছু অনলাইনে কাজ করা হয় না, অনলাইনে নেওয়া হয় না। চেম্বারে এসে যদি সামনাসামনি সময় থাকে তাহলে এগোবে, চেম্বারে এসে এগোনোর পর কাজে বসবার সময় যদি থাকে তাহলে এগোবে, নাহলে আসবে না। আসার দরকার নেই বাবা, বুড়ো হয়ে গেছি, দীর্ঘ 35 বছর এই দুনিয়ায় রয়েছি, এখন ছাড়বার সময় এসছে। তাই এই সময় আর আমার দরকার নেই কারোর জন্য ওই নিয়ম ভেঙে চিটিংবাজি করা। অনলাইনে আমি কাজ করি না। আর আমার ওই যে মাঝে মধ্যে এক একজন লেখে না বাবা, তুমি বুঝতে পারছো না কাকে কি লিখে ফেলছো, তো তাদেরকে বারবার সাবধান করি, ও জিনিস করতে যেও না, পিন্ডি চটকে যাবে, কোনো লাভ নেই। অনলাইনে আমি কোনো ক্রিয়া করি না, তাই কখনোই অনলাইনের গল্পে আসবে না। আর সামনে আসলে মাথায় রাখবে, আমার যা নিয়মে চলে সেই নিয়মেতে তুমি কিন্তু কাজ করতে হবে, কাজ করাতে হবে বা কাজ করতে হবে, সেই নিয়ম মেনে চলতে হবে। গল্পটা শুরু থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে নিজের পরিবারদের মধ্যে শেয়ার করে, যারা বিশ্বাস করে কি না করে, একটা গল্পটাকে অনুভব করার একটা চান্স করে দেবেন। আজকের মতো এইটুকুনি। থ্যাংক ইউ। সত্যটা ভয়ঙ্কর।